আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? সকলে অতি দ্রুত যুক্ত হয়ে যাও। আজকের ক্লাস খুব খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কোশ্চেন করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত হয় নাই। এইখান থেকে কোশ্চেন হবে মানে হবে। আজকে আমরা শুধু গল্পের পার্টটা দেখব, শুধু গল্পের পার্টটা দেখব। আর এরপরে নেক্সট ক্লাসে আমরা কবিতার পার্টটা দেখব। আজকে সিলেবাস আউট অফ সিলেবাস, তোমরা শর্ট সিলেবাস আউট অফ সিলেবাস তোমরা বলো যে ভাই আউট অফ সিলেবাসে এতগুলো বইতে দেওয়া আছে 20-30টা, এতগুলা কি পড়বো কিনা, এতগুলা পড়ার দরকার নাই। তোমাদের শর্ট সিলেবাসের বাইরে মাত্র 5টা আছে গল্প, গদ্য যেটাকে আমরা বলি, ছোট গল্প বা ওখানে গদ্য তুমি যাই বলো, এর মধ্যে প্রবন্ধ থাকতে পারে, সেইটা 5টা পড়বো আমরা। শর্ট সিলেবাসের 7টা আমরা পড়ছি, আর বাড়তি আমরা 5টা জাস্ট পড়ে রাখবো, যদি কখনো রিটেন বা এমসিকিউ চলে আসতেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় খবিস, আমি আগেই বলি, ওরা রিটেন যখন করে ওরা সিলেবাস দেখে না, ওরা শর্ট সিলেবাসের বাইরে আউট অফ সিলেবাস যেটা এক্সটেন্ডেড সিলেবাস তোমাদের, সেখান থেকে কোশ্চেন করে। আজকের ক্লাসে থাকো, যদি গদ্য দেখা হয় আজকের ক্লাস থেকে 5 কমন পাবা তুমি রিল্যাক্সে। ওকে, থাকো থাকো, সমস্যা নাই, আসো দ্রুত যুক্ত হও। কে কোথা থেকে, আর নতুন কেউ কি আসো নাকি? আজকে অনেক দিন পর নতুন একটা বান্দার আমি দেখতে যাচ্ছি আমার ক্লাসে, একদম নতুন। জানাই তো ভাইয়াকে। ওকে, চলে আসো চলে আসো, দ্রুত চলে আসতে হবে, ক্লাস শুরু হয়ে যাবে। আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট একদম। তোমার কত আজকের ক্লাস হচ্ছে তোমার খুব খুব খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই মানে এইটা তোমার করতেই হবে, মাস্ট। এই ক্লাস তোমার জন্য ফরজ হয়ে গেছে। কি যেন বলে, ফরজ না ফরজ। এই ক্লাস তোমার জন্য ফরজ হয়ে গেছে, বুঝছো? আসো, ক্লাস ফরজ হয়ে গেছে। এই কালারটা কি দেখা যায়? কালারটা কি দেখা যায় বলো তো? অনেক দিন পর, মানে অনেক দিন পর কিভাবে হইলো? গত পরশু দিনে তো ক্লাস নিয়ে গেলাম মনে হইলো। আমি নতুন, এই ইসরাত জাহান, ইসরাত জাহান। তুমি কি আসলে নতুন? ইসরাত নামে কি আর কেউ কি ছিল আগে? যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো, বুঝছো? ভালো না থাকলে কিভাবে হবে, ভালো তো থাকতে হবে। এই তো মেয়ে চলে আসছে, আম্মু মেঘলা। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো তো? আমার মেয়ে ক্লাসে থাকবে না, এটা কি হয়? ওয়ালাইকুম আসসালাম। এমনি সাকিব হোসেন, আমি নতুন। হে ভণ্ড, তোরে আমি ক্লাসে দেখতেছি সেই কবে থেকে, তুই নতুন কিভাবে? ভণ্ড কোথাকার, মানে একটু প্রায়োরিটি নিচ্ছ নাকি? ভাই আমার নামটা বলবে, প্রায়োরিটি নিচ্ছ, হ্যাঁ ফ্লেক্স নিচ্ছ, বাটপার। দেখছো দেখছো, বাটপারি করে। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত চলে আসো তো, দ্রুত চলে আসো, ওদের সবাইকে মেনশন দাও, পরে মিস করলে কিন্তু আমার দোষ না, ক্লাসে চলে যাবো। কূটনীতিক কূটনৈতিক মানে কি ভাইয়া? এটা সাজ্জাদ বাইরে জিগাবা, এটা আমি জানি। একটা হচ্ছে এক দেশের সাথে ভালো সম্পর্ক রাখা, আর এক কূটনীতি মানে হচ্ছে তোমার কি, আর এক কূটনীতি মানে হচ্ছে এই যে আর একজনের সাথে ঝামেলা লাগাই দেওয়া। কূটনীতি দুইটা আছে, একটা হচ্ছে নিজের দেশের সাথে অন্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখা, এটা একটা কূটনীতি। আর একটা কূটনীতি আছে আমরা যেটা মেয়েরা শহর অহরহ করো যেটা, সেটা হচ্ছে এর সাথে ওর ঝামেলা লাগাই দিবা। এই ওর বুকে নিয়ে ঘুরতে গেল কেন, ও যাবে কেন, আমার নয় ও যাবে কেন, লাগা ঝামেলা লাগাই দিলা, এটাকে বলে কূটনীতি। কূটনীতি দুই রকমের, বুঝছো? সাজ্জাদ বাইরে জিগাওয়া, এটা এটা সাজ্জাদ বাইরে জিগাওয়া, এটা হচ্ছে সাজ্জাদ ভাইয়ের কাজ। সাজ্জাদ বাইরে জিগাওয়া এটা। সাজ্জাদ ভাই, আমি তো যতটুকু জানি ততটুকু বললাম তোমাকে। সাজ্জাদ ভাই তোমাকে খুব ভালো করে ব্যাখ্যা দিতে পারবে, বুঝছো? হ্যাঁ, ফ্রেন্ডদের দ্রুত মেনশন করে দাও তো। এত দেরি করে কেন ক্লাসে? ক্লাসে 3 মিনিট অলরেডি হয়ে গেছে, দেরি করা তো উচিত না। ক্লাসে তো এমনি স্বাভাবিক দেরি হয় না, ক্লাস তো শুরু হয়ে যায় টাইমেই, যদি কোনো এক্সেপশনাল কিছু না ঘটে, বুঝছো? আসো তো, ক্লাসে চলে যাবো, আমি খুবই দ্রুত ক্লাসে চলে যাবো। অবশ্যই রাফিজুল হাসান, ক্লাস শুরু করবো ভাই, সবাই আসুক একটু, সবাইকে নিয়ে শুরু করি আমরা। আমরা গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক না। এই যে শেখ হাসিনা যাওয়ার পর তো স্বৈরাচার চলে গেছে, এখন তুমি যদি আমাকে স্বৈরতান্ত্রিক হতে বলো তাহলে তো সমস্যা। কুটনি না? ওকে, হ্যাঁ শুরু করে দেবো ভাই, রাকিব শুরু করে দেবো, সমস্যা নেই। সেটা আমার মাথায় আছে, কখন শুরু করলে কি হবে না হবে সেটা আমার মাথায় আছে খুব ভালো মতোই, তুমি টেনশন করো না। ওকে ওকে, আর কি শুরু করে দেয়, ওরা আসুক আর না আসুক সেটা হচ্ছে ওদের ব্যাপার, সম্পূর্ণ ওদের ব্যাপার, যারা দেরিতে আসবে ওদের লস। ওকে 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 ওকে, নাও শুরু করে দিচ্ছি ক্লাস। আজকের টপিক হচ্ছে আমরা, তোমরা সাধারণত দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যেভাবে সৃজনশীল লিখতা, ওইরকম একটা গল্প আকার আগে উঠাই দিবে। মনে করো যে তোমার অপরিচিতা থেকে যদি বলি আমি, অপরিচিতার একটা পার্ট তোমাকে উঠাই দিবে। এইখানে আমি শুধু পার্ট দেই নেই, কোনো পার্ট দেই নেই, কোনো পার্ট দেই নেই, আমি তোমাকে সম্ভাব্য কিছু নমুনা প্রশ্ন রাখছি।
যেইগুলো অপরিচিতা থেকে যদি তোমাকে একটা প্যাসেজ উঠাই দেয়, একটা পার্ট উঠাই দিয়ে তার নিচে এই কোশ্চেনগুলো করতে পারে। এখন তোমার অপরিচিতা থেকে যে কোনো পার্ট উঠাই দিতে পারে, সে আগে প্রশ্ন করবে। এখন যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, তোমাকে প্রশ্নের ধরন আমি বোঝাই দিচ্ছি যে কিভাবে তুমি লিখবা, সেইটার জন্য আমি আজকে জাস্ট রাখছি। আমি প্যারাগ্রাফটা রাখি নাই, তোমাকে জাস্ট আমি কোশ্চেনগুলো রাখছি, কিছু সেলফ প্র্যাকটিস রাখছি, ওইগুলো নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে জমা দিবা। ওইগুলো আর কোনো অ্যান্সার দেয়নি, সেলফ প্র্যাকটিস রাখছি, ওইগুলো নিজে নিজে নিজের কনসেপ্ট থেকে নিজে পড়াশোনা করছো সেখান থেকে লিখবা, লিখে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে শেয়ার দিবা। হোম প্র্যাকটিস ওটা ওটা তোমাদের এইচডব্লিউ থাকবে, বুঝছো? ওকে, বুঝতে পারছো আমি কি পড়াবো আজকে? আজকে শুধু আমরা গদ্যের পার্টটা দেখবো। আজকে আমরা দেখবো শুধু গদ্য, শর্ট প্লাস শর্ট সিলেবাস প্লাস আউট অফ সিলেবাস, শর্ট প্লাস আউট, হ্যাঁ দুইটাই দেখবো, শর্ট সিলেবাস প্লাস আউট অফ সিলেবাস। আগে আমরা শর্টটা দেখবো, কারণ শর্টটা আমাদের পড়া আছে। শর্টটা তোমরা, আমি খুব বেশি বলবো না এটা নিয়ে, শুধু স্কিপ করে যাব আর ইম্পর্টেন্টগুলো দেখাই দিব, তোমরা নিজেরাই পারো এগুলা। যেটা পারো না, যেটা নিয়ে কথা বলার দরকার আছে সেটা আমি বলবো, কোনো সমস্যা নাই। বিশেষ করে আজকে আমরা যেটা নিয়ে বেশি পড়বো সেটা হচ্ছে আউট অফ সিলেবাস, কারণ তোমরা আউট অফ সিলেবাস অনেকেই পড়ো নাই, অনেকে আবার পড়ছো। এখন আউট অফ সিলেবাসের মধ্যে আমরা পড়বো 5টা, কয়টা পড়বো? 5টা গদ্য, 5টা গদ্য, আর পড়বো হচ্ছে 5টা পদ্য, হ্যাঁ 5টা পদ্য। তার মানে আমাদের বাড়তি 10টা পড়তে হবে। এখন তুমি বলো যে ভাই এই 10টা এতদিন কখন পড়বো? কিচ্ছু না, তুমি জাস্ট একটু বসবা, বসে একবার দুইবার রিডিং করবা, নমুনা কোশ্চেনগুলো দেখবা, জাস্ট দ্যাটস ইট, আর কিচ্ছু না। তেমন গুরুত্ব নেই, তোমাকে আমি আগেই বলছি গুরুত্ব বেশি পাবে শর্ট সিলেবাস, গুরুত্ব বেশি পাবে শর্ট সিলেবাস। তারপর আউট অফ সিলেবাস যেটা তোমাদের এক্সটেন্ডেড সিলেবাস, যেটা তোমাদের বইতে যতগুলো আছে ততগুলো পড়তে হবে না। আউট অফ সিলেবাসে আমরা 5টা গদ্য বেশি পড়বো, 5টা পদ্য বেশি পড়বো। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছো আমি কি বলছি? এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হও আমরা সামনে আগাবো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে ওকে ওকে। এখন দেখো, আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে অপরিচিতা। কি দেখবো আমরা? আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে অপরিচিতা। এখন তুমি দাঁড়াও, আর একটু জুম আউট করি, একটু জুম করলে তোমাদের জন্য ভালো হয় না, দেখতে সুবিধা হয়। নাও জুম করে দিছি তোমাদের জন্য। এখন আসো, আমরা প্রথমে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে অপরিচিতা। অপরিচিতা, এখন তুমি বলবো যে ভাই উপরে নাম কেন লেখা নাই? তুমি যদি কোশ্চেন দেখে বুঝতে না পারো যে এটা অপরিচিতার কোশ্চেন, তাহলে এতদিন কি বললা? তুমি? তোমার অ্যাডমিশন দেওয়ার দরকার নাই। এই যে দেখো, কল্যাণীর মাতৃআজ্ঞার ধরন ব্যাখ্যা করো। এখন তুমি বলো কল্যাণীটা কোথায় উল্লেখ ছিল? অপরিচিতা উল্লেখ ছিল। কারণ আমাকে উপরে কি টপিকের নাম লিখে দেওয়ার দরকার আছে যে এটা অপরিচিতার কোশ্চেন? না। এখন দেখো, এই মাতৃআজ্ঞা দুইটা ছিল, একটা অনুপমের, একটা ছিল অনুপমের। কার মনে আছে? এই বাচ্চারা ফার্স্ট পেপার যখন পড়াইছে, একটা ছিল অনুপমের আর একটা ছিল কল্যাণীর, একটা অনুপমের আর একটা ছিল কল্যাণীর। এখন কথা হচ্ছে, দুইজনের মাতৃআজ্ঞা দিয়ে দুইটা জিনিস নির্দেশ করত। মনে আছে? দুইজনের মাতৃআজ্ঞা দিয়ে দুইটা জিনিস নির্দেশ করত। কেমন? অনুপমের মাতৃআজ্ঞা কি ছিল? মানে মায়ের আদেশ। ও মায়ের কথার বিরুদ্ধেও যাইতে পারবে না। ওর মা যদি বলে বাপ তুই যায় বসে থাক, তুই যায় বসে থাকবি। ও যদি বলে না তুই ওই মেয়ের পিছনে যাবি না, যাবি না। যদি বলে ওই মেয়ের পিছনে দৌড়া, ওই মেয়ের পিছনে দৌড়াবি। এমন, এটা হচ্ছে একটা অনুপমের মায়ের আদেশ। কিন্তু মানে মাতৃআজ্ঞা বোঝাইছে অনুপমের ওইটা। কিন্তু কল্যাণীর ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা একটু ভিন্ন। অনুপম যখন দ্বিতীয়বার বিয়ের জন্য কল্যাণীকে প্রস্তাব দেয়, তখন বলেন না আমি মাতৃআজ্ঞায় আছি, মানে আমার মাতৃআজ্ঞা আছে। তখন অনুপম, হে কি হলো, ওর আবার মাতৃআজ্ঞা কিসের? আমার মতো মায়ের আদেশ কি ওরও আছে নাকি? ওর তো নাই। ও বলতেছে, তখন বোঝা গেল, জানা গেল যে ওর মাতৃআজ্ঞা বলতে ও যে শিশুদের শিক্ষার যে ব্রতটা গ্রহণ করছে সেটাকে বোঝাইছে। তার মানে দেশের প্রতি যে কর্তব্যটা, যে আজ্ঞাটা, যে প্রতিজ্ঞাটা, সেটা হচ্ছে কল্যাণের। এখন এইটা নিয়ে তুমি জাস্ট 2-3টা লাইন লিখবা। আমি যেই কথাটা বললাম, কল্যাণীর মাতৃআজ্ঞার ধরন 2-3টা লাইন তুমি লিখবা, জাস্ট 2-3টা লাইন লিখবা। এমন কথা হচ্ছে ভাই কত বড় লিখবো? তোমাকে ডিরেক্ট স্পেসিফিক বক্স দিবে এরকম। এই বক্সের মধ্যে তোমার যতটুকু জায়গা আছে তুমি ততটুকুর মধ্যে লিখতে পারবা, এর বাইরে তুমি লিখতে পারবা না। এর বাইরে লিখলে পরে মারা। আমি আগেই বললাম, এর বাইরে লিখলে সমস্যা, এর বাইরে লেখা যাবে না, এর মধ্যে লিখতে হবে। তার মানে কি ভাই, মাতৃআজ্ঞা কি? কল্যাণীর মাতৃআজ্ঞা হচ্ছে দেশের প্রতি যে কর্তব্য, ছেলে মেয়েদের শিক্ষার গ্রহণের জন্য যে প্রতিজ্ঞাটা নিয়েছিল সেটাকে বলা হয়েছে কল্যাণীর মাতৃআজ্ঞা। এখন দেখো, আচ্ছা প্রথমটা আমরা পড়েই দেখি কি বলছে এখানে, আমার কথার সাথে মিললো কিনা। অনুপমের সাথে বিয়ে ভাঙার পর, প্রথমে বিয়ে ভাঙার পর কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করে। মিলছে? নারী শিক্ষার ব্রত গ্রহণ করে। কানপুরে অনুপম কল্যাণীকে বিয়ের প্রস্তাব দিলে কল্যাণী তা প্রত্যাখ্যান করে। এটা হচ্ছে দ্বিতীয়বার। প্রথমবার তো কল্যাণীকে দেখেই নাই, কল্যাণীর সাথে কোনো কথাই হয় নাই, দেখছো? তারপরে দেখো, এই প্রত্যাখ্যানের কারণ তার মাতৃআজ্ঞা। বস্তুত এই মাতৃআজ্ঞা আর কিছু নয়, দেশ মাতৃকার সেবা, তার মানে দেশ মাতার সেবা। দেখো, আর সেবার
পথ হলো মেয়েদের সুশিক্ষিত করে তোলা। মেয়েরা শিক্ষিত হলে একটা সমাজ পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে উঠবে। কল্যাণীর মাতৃজ্ঞার ধরন বলতে নারী শিক্ষার এই বিষয়টিকেই বোঝানো হয়েছে। মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণের মাধ্যমে দেশ মাতৃকার সেবা করাই কল্যাণীর মাতৃজ্ঞা। আমাকে বলো তো বুঝছো কিনা? এমন কেউ আছো যে জিনিসটা বুঝো নাই? এমন একজন কি কেউ আছো যে বুঝো নাই বিষয়টা? অনুপম কি ডাকা পুরুষ না? ওয়ালাইকুম আসসালাম। যারা পরে আসছো সালাম এখন দিলে পরে সবার সালামে আমি অগ্রিম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম তোমাদের জন্য। তোমরা ক্লাস মনোযোগ দিয়ে দাও। অবশ্যই অবশ্যই সব কিছুর সাজেশনে দেওয়া যায়। বিরোচন অংশে তোমরা এক একদিন এক একজন নতুন জয়েন হও, সেই কারণে তোমরা সাজেশনটা পাও নাই। আমি কিন্তু ক্লাসের শেষে 2-3টা ক্লাসের শেষে অন্তত বিরোচনের সাজেশন দিয়ে দিছি। এই যে দেখো, আমি আজকে এখনো মুখে মুখে বলে দেবো বিরোচনের সাজেশন, তোমরা দেখবা যে কিছুক্ষণ পর আবার নতুন যারা যুক্ত হবে, ক্লাসে এখন নাই, ক্লাস করে না, ওরা আবার বলবে যে ভাই আবার আরেকটা কমেন্ট আসবে যে বিরোচনের সাজেশন দেওয়া যাবে কিনা। আমি তোমাদের বলছি বিরোচনের জন্য যার বাংলা বিচিত্রা আছে বা অভিযাত্রী রেটিএম আছে, যেইটাই থাক, জাস্ট প্রিভিয়াস এমসিকিউ গুলো পড়বা, ভিতরের কিচ্ছু করার দরকার নাই, এমসিকিউ গুলো পড়বা। এখন এমসিকিউ আছে ব্যাংক জব দেখবা, বিসিএস দেখবা, তারপরে আরো অন্যান্য অনেক এমসিকিউ আছে, তুমি জাস্ট এমসিকিউ গুলো পড়বা। আর এর বাইরে তোমাকে আমি কিচ্ছু করতে বলি নাই। বিশেষ করে ইউনিভার্সিটিগুলো গুরুত্ব বেশি পাবে। এখন তোমাকে আমি বললাম, বিশ্বাস করো, বিলিভ মি, এই কোশ্চেনটা, এই কমেন্টটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি পাবো, তোমাদের দেখাবো, আমি প্যারা নাই, বুঝছো? ওকে, এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে মনোযোগ দিতে হবে। তুমি মানে বন্দুকের গুলি মিস আছে, আজকের ক্লাস থেকে কোশ্চেন মিস নেই। যদি গদ্য থেকে হয় গদ্য থেকে হবে, নয় পদ্য থেকে হবে। আজকের ক্লাস আর আগামী যে ক্লাসটা নিব, অর্থাৎ গত পরশু দিন হতে পারে, যেই দিনে আছে আমার ক্লাস, দেখিনি আমি রুটিনটা, ক্লাস আমার যেই দিন আছে, এই 2টা ক্লাসের মধ্যে থেকে তুমি কোশ্চেন পাবাই। কোশ্চেন না পাইলে পরে কি বলবো আমি আর? কোশ্চেন অবশ্যই পাবো তুমি, এতে কোনো ভুল নাই, বুঝছো? এরপরে দেখো, আজকের ক্লাসে মনোযোগ দিতে হবে, খুব বেশি মনোযোগ দিতে হবে। এরপরে দেখো, এক পদক্ষেপের, দেখো কি বলছে, এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে উঠলো কেন? ওই যে দেখো, বিয়ে ভেঙে যাওয়া এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে উঠলো। যখন মানে কল্যাণীকে তো দেখে নাই, ওর বিয়ে হয়ে গেলে তো অবশ্যই দূরত্ব তাদের মাঝে কমে যাবে, দূরত্বটা কি অসীম। ওই দূরত্বটা যখন বিয়েটা ভেঙে গেছে, দূরত্ব অসীম হয়ে গেছে, যার কোনো সীমানা নাই। ক্লিয়ার? ক্লিয়ার? এই কোশ্চেনটা তোমাদের আছে, দেখো এই 2 নম্বর কোশ্চেনটা দিছি। এরকম করে দেখো 3 নম্বরটা দেখা যাচ্ছে অবশ্যই। অপরিচিতা গল্পে মাতৃভূমি আছে বলতে কি বোঝানো হয়েছে? এই যে এটাও সেম, এটাও সেম, মাতৃজ্ঞা, এই 2টা সেমই, বুঝছো? একদম সেম। তুমি এটার কনসেপ্টটা ও কল্যাণীরে বেশি মেনশন করবা, আর এখানে হচ্ছে নারী শিক্ষার গুরুত্বটা বেশি মেনশন করবা, আর কিচ্ছু না। এরপরে দেখো, এরপরে চলো, এরপরে যাই আমরা 3-এর পরে 4-এ যাবো। 4টা দেখো কি বলছে, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। বাক্যটির তাৎপর্য, প্রশ্নোক্ত বাক্যটিতে অনুপমের ভাগ্যের সুপ্রণশতার কথা বলা হয়েছে। অনুপমের বিবাহের জন্য কন্যাকে আশীর্বাদ করতে তার পিস্তুত ভাই যখন যায়, এসে বিনোদাদা যায়, বিনোদাদা এসে বলে মন্দ নহে খাঁটি সোনা বটে। তার মানে এই 27 বছর বয়সে এসে অনুপমের বিয়ে হবে, ফুল ফুটতেছে মনে, বুঝছো? তখন ও ওর ভাগ্যকে মানে কার সাথে তুলনা করতেছে? পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এই পঞ্চস্বরকে জানো? পঞ্চস্বর হচ্ছে বিয়ের দেবতা। বিয়ের দেবতা না প্রেমের দেবতা জানি। প্রজাপতির সঙ্গে, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এটা একটা প্রজাপতি আর তা হলো পঞ্চস্বর, 2টার একটা বিয়ের দেবতা, ঠিক আছে? এইটা তাহলে ওর ওই যে বিয়ের, ওর ভাগ্যের কথাটা বলা হয়েছে, যে বিয়ে করতে যাচ্ছে, এই ভাগ্যের কথাটা বলা হয়েছে। ক্লিয়ার? মাথায় ঢুকছে? দেখো এরপরে, দেখো এরপরে কি বলছে, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। ঝঞ্ঝাট মানে কোনো ঝামেলা নাই, ওর ভালো মানুষ মানে ও তামাক পর্যন্ত খায় না। এইসব নিয়ে যত কথা আছে এইখানে তুমি 3-4টা লাইন তুমি লিখে দেবা, শেষ, আর কিচ্ছু না। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি দ্বারা কি বোঝানো হয়েছে? কি বলছে, দেবী দুর্গার কয় পুত্র ছিল? 2টা ছিল, গণেশ আর কে ছিল? আর কে ছিল? কমেন্টে জানাও তো, কমেন্টে জানাও, এটা আমি কমেন্টে দেখবো যে কার মনে আছে। এটা ছিল গণেশ, আর একটা ছিল কি, বড় বড় ছিল গণেশ, বড় ছিল গণেশ। এই উল্টাপাল্টা কমেন্ট না করে মানে তোমরা কাজের কমেন্টটা করো, এটা কমেন্টে জানাও তো দেখি, দেখি কার মনে আছে। দেবী দুর্গার 2 পুত্র, অগ্রজ গণেশ, অনুজকে, অনুজের নাম বলবো আমি, আচ্ছা পরে বলতেছি। এখানে আছে কিনা? আরে আরে রে, এখানে দিয়ে দিছে, দেখছো? দেখো এই উক্তিটাতে কি বোঝানো হয়েছে, মানে দেখি একটা একটা পাওয়া যায় কিনা। কার্তিক পাওয়া গেছে, অর্পিতা বিশ্বাস, ধন্যবাদ তোমাকে, পাওয়া গেছে, দেখতেছি আমি। তাহলে হচ্ছে এটা মুছে দিই, তাহলে এটা তো আর দরকার নাই। কথা হচ্ছে দেবী দুর্গার 2 পুত্র ছিল, একটা ছিল গণেশ, একটা ছিল কার্তিক। কার্তিক কোলে কোলেই বড় হয়েছে, তার মানে ওর নিজের ব্যক্তিত্বটা নাই ওরকম, সেই কারণে
যেমন অনুপমকে ও নিজের পরিবারের কোনো কাজ করতে পারে না, কোনো কিছু করতে পারে না, সেই কারণে ওকে কার্তিকের সঙ্গে তুলনা করা হয়েছে, এক্ষেত্রে ব্যঙ্গ করে। এই জিনিসটা তুমি 2 এক লাইনে লিখবা, শেষ। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। ওই যে কেন সৎপাত্র, ওর কোনো বাজে অভ্যাস নাই, সে কারণে ও সৎপাত্র। তামাক পর্যন্ত খায় না, সে কারণে ও সৎপাত্র। বন্ধু বান্ধবের সাথে কোনো আড্ডা দেয় না, সেই কারণে ও সৎপাত্র। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে কি বলছে, এরপরে আসো 7-এর পর। এই যে এইদিকে দেখো, এই যে এইদিকে দেখো, আমি তোমাদের কি বলছি, এদিকে দেখো, এইদিকে আমি কিছু তোমাদের কোশ্চেন, এই যে এইগুলো আছে HW, আগে এরপর আর 3-4টা নমুনা কোশ্চেন আছে এরপরের পেজে, সমস্যা নেই, অপরিচিতার। এটাকে দেখাই দেয়, এটা হচ্ছে তোমাদের HW। এখান থেকে বেছে বেছে তুমি কয়েকটা প্রশ্ন করবা, করে সেরে অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে, অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে, এটা আমি লিখলাম না, পিজি প্রিপারেশন গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে। এটা হচ্ছে তোমাদের HW। এখান থেকে দেখো, অপরিচিত গল্পে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে না হওয়ার বিষয়টা ব্যাখ্যা করো। তুমি 2-3 লাইনে তোমার মতো করে তুমি ব্যাখ্যা করবা, জাস্ট এতটুকু হচ্ছে তোমার কাজ, আর কোনো কাজ নাই। এরকম ভাবে এগুলো তোমাকে আমি দিয়ে দিছি, এগুলো জাস্ট তুমি ব্যাখ্যা করবা, আর কিছু না, বুঝছো? মাথায় থাকবে, দেখছো কতগুলা, এগুলো দিয়ে দিছি। এখন আসো আরো 2-3টা কোশ্চেন আছে, সেগুলো আমরা একটু দেখবো। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটা কি আমার ব্যাখ্যা করতে হবে? এটা তুমি চাইলে আমি ব্যাখ্যা করবো না, এটা বলছে কি সোমনাথ সেন বলছে। ওকে, দেখো এরপরে দেখো, ও সরি, সোমনাথ সেন বলছে, হ্যাঁ সোমনাথ সেন বলছে। কাকে বলছে? অনুভবের মামাকে বলছে, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ, এই যে দেখো এখানে আবার বাংলাদেশ নিয়ে আসছে, বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। তখন মানে ওই যুগে রবীন্দ্রনাথ যখন তোমার অপরিচিত লিখছে, ওই যুগে মানে ছেলে পক্ষকে যে মেয়ে পক্ষ ফিরাই দিতে পারে, এটা ছিল দুষ্কর। এই যে হিন্দু ধর্মে একটা কথা আছে, লগ্ন ভ্রষ্টা, না এই বানান ভুল হইলে আবার কিছু বললো না, লগ্ন ভ্রষ্টা, ভ্রষ্টা না ভ্রষ্টা, 6টা হবে, কোনটা হবে বলো তো? আমি জানি না, এই দুইটার একটা হতে পারে, আমি শিওর না, বানান ভুল হতে পারে। লগ্ন ভ্রষ্টা তার মানে কি, ওদের ধর্মে আছে, ওদের লগ্ন ভ্রষ্টা হয়ে গেলে পরে মেয়েদের আর বিয়ে হবে না, বা অমঙ্গল এরকম কিছু একটা নেমে আসে। তো সেই কারণে যে ওই সময় মেয়েদের আর মনে করো যে রিজেক্ট করার কিছু ছিল না। এখন তো অহরহ করে মেয়েরা ছেলেদের রিজেক্ট করে, হ্যাঁ, তখন ওই যুগে এটা রেয়ার ছিল। তখন ও বলছে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহ সাথে ফিরাইয়া দিয়েছে। এই আর কি বলছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। ওই যে বলছে ওর জীবনে কিছুই নাই, কল্যাণী রে পাইলো না, এই কথা। এটা নিয়ে তুমি 2-3টা লাইন লিখে দিবা। কিছু উপরি পাওনা জটিল, এই যে দেখো উপরি পাওনা জটিল কি বলছে, কন্যা পক্ষকে অপমান করতে গিয়ে উল্টো মামার অপমানিত হওয়ার উপরি পাওনা বলা হয়েছে। যখন কন্যা পক্ষকে অপমানিত করতে গেছে তখন মামার উল্টা অপমানিত হয়েছে। ওই যে গয়না টয়না সবকিছু ঠিকঠাক আছে কিনা মামার শ্যাকরা দিয়ে বোঝাই নিতে গেছে, তখন তখন এটা মনে করো যে উপরি পাওনা, মামার উপমান হয়ে গেল। কি অপমান হয়ে গেল? যে এই ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেবো না, যার নিজের কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন পুরুষের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি না, বুঝছো? দেখছো এরপরে কি আছে, এরপরে অপরিচিতার শেষ মোটামুটি মনে হয়। অপরিচিতার কোশ্চেন আমি তোমাকে ব্যাখ্যা করে দিলাম। এরপর আমার পথ, আমার পথটা দেখো, আমার পথ দেখো। আজকে আমরা আমি প্রথমে অপরিচিতারা খুব ভালোভাবে ব্যাখ্যা করে দিছি, আমি কিন্তু এখন সব ব্যাখ্যা করবো না, মাথায় থাকবে, আমি কিন্তু এখন সব ব্যাখ্যা করবো না, এখন জাস্ট তোমাকে দেখাই দিয়ে যাব। মনোযোগ দাও। এই গল্প আমার মুখস্থ, বইয়ের সব করা, সাবাস, মুখস্থ করা ভালো, মুখস্থ করা ভালো। নাও কি বলছে, আমার পথ দেখাবে, আমার পথ সত্য আত্মমুক্তির পথ ব্যাখ্যা করো। অবশ্যই দেখছো, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছিল এটা ব্রিটেনে, মানবিক 19-20 সেশনে, দেখছো 19-20 সেশনে। চলো দেখি তো এটা আমাকে কি বলছে, আমার পথ সত্য আত্মমুক্তির পথ। তার মানে যার পথটা সত্যের, তুমি সত্যের পথে আছো, তোমার আত্মমুক্তি, নিজের শান্তি, নিজের সবকিছু পাবা তুমি, মানে এইখানেই তোমার সফলতা অর্জন করতে পারবা তুমি। মানে খারাপ দিক দিয়ে গিয়ে আলটিমেটলি তুমি যত বড় সফলই হও, আলটিমেটলি নিজের মধ্যে একটা সমস্যা থেকেই যাবে, নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা থেকে যাবে যে আমি খারাপ দিক দিয়ে আসছি, এটার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, একদিন না একদিন তুমি এখান থেকে পড়ে যাবাই। কিন্তু তুমি সত্যের পথ অবলম্বন করে যাও, তুমি সহজে করবে না, তোমার উঠতে কষ্ট হবে, কিন্তু তুমি যদি একবার প্রতিষ্ঠিত হতে পারো, তোমাকে নামাইতেও তেমন কষ্টই হবে, তাদের কেউ নামাইতেও পারবে না, বুঝছো? ক্লিয়ার? দেখো এটা আমরা পড়ি, একটু দেখি কি বলছে। এটা পড়বো না আমি, জাস্ট আমি তোমাকে জিনিস বলে দিছি, তুমি পড়ে নি। সবচেয়ে বড় দাসত্ব বলতে কি, সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে পরাবলম্বন। এই পরাবলম্বন মানে কি, পরাবলম্বন না, পরাবলম্বন, পরাবলম্বন, হ্যাঁ পরাবলম্বন মানে কি, নিজের কোনো আত্মশক্তি নাই, আমি আরেকজনের উপর নির্ভর করে রয়েছি। এটা নিয়ে 2-একটা লাইন লিখবা। এরপর কি বলছে, আগুনের সম্বর্জনা, আগুন সবকিছুকে সুন্দর সূচি করে তোলে, আগুনের সম্বর্জনা নিয়ে বলবা একটু, জাস্ট এরপরে দেখো কি বলছে। যার ভিতরে বসে বাইরে ভয় পায়, অবশ্যই যার নিজের ভিতরে বসে তো বাইরে ভয় পাবেই, ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়।
কিভাবে আত্মশুদ্ধি পাওয়া যায় এটা তোমরা দেখবা। একমাত্র মিথ্যার জলে শিখাকে নেভাতে পারে, কি মানুষকে ক্রমে ছোট করে ফেলে না। দেখো মানে অতিরিক্ত বিনয়, এই যে দেখো এটা ইম্পর্টেন্ট আছে, অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে ফেলে ক্রমেই। অতিরিক্ত বিনয় আমাদের মানে বিনয় দেখানো উচিত, কিন্তু অতিরিক্ত উচিত না সবকিছুই। মানে তুমি আরেকজনের কাছে সম্মান প্রদর্শন করছো, অবশ্যই আমি বলি অবশ্যই সম্মান দিবা, কিন্তু সে ভুল করতেছে তারপর তুমি বিনয় দেখেছো, জি ভাই, জি ভাই আপনি যা বলছেন তাই ঠিক ভাই, ভাই আপনার বলে কোনো কথা হয় না ভাই, আপনি যা বলবেন তাই ঠিক, ঠিক আছে, এরকম করা যাবে না। যেটা ভুল ওটাকে ভুল বলতে হবে, সেটাই বোঝাইছে। অতিরিক্ত বিনয় দেখলে দেখলে নিজের ছোট হয়ে যায়, নিজের আত্মসম্মান, ঠিক আছে। ওকে, এরপর আসো। এরপরে দেখো কি বলছে, আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। কোন দাসত্ব? পরাবলম্বনের দাসত্ব। এটা কবি নিজে বলছে, এটা ইম্পর্টেন্ট আছে, 8 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, দাগে রাখো। এটা 8 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। এটা তোমাকে আমি কত স্টার, এটা 7 স্টার দিয়ে দিব আমি। যদি তোমার ইসের থেকে আসে, আমার পথ থেকে যদি তোমাকে প্রশ্ন লিখতে বলে, তাহলে এই কোশ্চেনটা দিতে পারে, বুঝছো। লেখক নিজেকে অভিশাপ রথের সারথি, অভিশাপ রথের সারথি, এই জিনিসটা তোমরা একটু ভালো করে পড়বা, এটা ইম্পর্টেন্ট। এটাকে দিব আমি 6 স্টার। অভিশাপ রথের সারথি কি? সমাজের নিয়ম উল্টাইতে পাল্টাইতে গেলে অনেকের বাধার সম্মুখীন হবে, কিন্তু এগুলো কিছুই মানবে না। ও নিজে ইচ্ছা মতো সব নিয়ম টিয়ম পাল্টাই দিয়ে, অন্যায় অবিচার ভেঙে দিয়ে ও চলে যাবে, এটাই বোঝাইছে, বুঝছো বুঝছো বুঝছো। এরপর আসো, এরপরে যাই আমরা। এই যে তোমাদের এই যে এগুলো হচ্ছে এইচডব্লিউ থাকবে, এখান থেকে তুমি 2-3টা প্রশ্ন লিখবা, এগুলো থাকবে এইচডব্লিউ, এগুলো হচ্ছে তোমাদের জাস্ট দেওয়ার জন্য দিছি, এইচডব্লিউ করার জন্য, দেখছো। এরপর আসো, এটা কি আর একটু জুম করবো, দেখা যায় না এখন। এরপর আসো, এরপর দেখো কতগুলো দিছে, 20টা দিছে। এগুলো তুমি জাস্ট তুমি দেখবা যে কোন জিনিসটা তুমি পারো না, যে জিনিসটা পারো না ওই জিনিসটা বইয়ের আলোকে আবার মেলানোর চেষ্টা করবা যে আমি কেন পারি না। এই যে দেখো, এরপর এরপর চলে আসছে 82। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, কিভাবে লিখবা, কিভাবে করতে হবে, মেইন জিনিসটা কাজটা কি এটা বলো তো। অনেক বইতেই থাকবে, অনেক বইতে থাকবে না, এটাই স্বাভাবিক। বইতে তো থাকবেই, কিছু কিছু বইতে তো থাকবেই, বই তো তোমাদের পড়ার জন্যই বানাইছে না, স্বাভাবিক না। এখানে যারা অনেকের বই নাই যাদের, তাদের জন্য। আর স্পেশাল এটা হচ্ছে তোমাদের জন্য সাজেশন। এখন যার সাজেশন লাগবে সে থাকবে অবশ্যই, এখন যার লাগবে না, যার সাজেশন আছে সে অবশ্যই, তুমি সেটা তোমার ইচ্ছা। ক্লিয়ার? ওকে 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 ওকে, ক্লিয়ার হইলে পর আসো। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, আমি বলতেছি ইম্পর্টেন্ট, মিলাই নিও। পরীক্ষার হলে গিয়ে মিলাবা, কান বার মিলাবা চোখে, যে ভাই বলছিল ইম্পর্টেন্ট, ক্লাস মনোযোগ দিয়ে করি নাই, উল্টাপাল্টা খালি কমেন্টের মধ্যে ব্যস্ত ছিলাম। আসো এরপরে কি বলছে, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এখানে সুনাম হচ্ছে দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে, কি ভাই? দুর্নাম, হ্যাঁ দুর্নাম। কি নাম অর্থে? দুর্নাম অর্থে। এখন দুর্নামটা কেমন? ও দেখো যে মানুষজনের কাছে টাকা চাইলেও টাকা দিয়ে দিত, বই কেনার বাপ মারা ছেলে মেয়েদের দিয়ে টাকা চাওয়া হইতো যে আমার বই নাই, বই কিন, এইটা খাবো ওইটা খাবো, এই বলে টাকা নিয়ে যেত। এই দুর্নামটা, এটাকে দুর্নাম হিসাবে দেখাইছে, এখানে ব্যঙ্গ হিসাবে দেখাইছে, বুঝছো, ব্যঙ্গ হিসাবে দেখাইছে। ক্লিয়ার? এরপর আসো, এরপরে যাই। এটা দেখো, মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? মা সরস্বতী, মা সরস্বতী, এদিকে এই থাকি আমি। মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। ওই যে গ্রামের ছেলেরা, গ্রামের ছেলেরা যখন কষ্ট করে স্কুলে যায়, এই ধুলার সাগর পাড়ি দিয়ে, কাদার সাগর পাড়ি দিয়ে যায় স্কুলে, তখন তাদের কষ্ট দেখে মা সরস্বতী বর দেওয়া তো দূরের কথা, মানে কষ্ট দেখে পালায়, মানে এমনভাবে পালাচ্ছে, এটা বোঝাইছে। এটা একটু ব্যাখ্যা করবা। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজায় রাখা বাসি ফুলের মতো, এটা হচ্ছে তোমার 9 স্টার। এটা হচ্ছে 9 স্টার, বিলাসী থেকে আসলে পরে এটা আসবে, এটা আসবে, এটা 9 স্টার একদম, বুঝছো। হ্যাঁ, এটা কার? এটা বিলাসী সম্বন্ধে করা হয়েছে, এটা নিয়ে ব্যাখ্যা করার তেমন কিচ্ছু না, এটা সবাই জানো। অন্য পাপ, ওই যে বিলাসী, বিলাসী রাতে মৃত্যুঞ্জয় ভাত খায়, সেই জিনিসটা বোঝানো হয়েছে। এরপর দেখো, এরপর কি বলছে, এই রে, এটা যদি এখন আমার না সরে তাহলে তো সমস্যা। আচ্ছা, এটার এইখানে রেখে ক্লাস করবো আজকে, দেখি ও কতক্ষণ থাকতে পারে, কি বলো? থাক, এটা এইভাবে থাকবে আজকে। ও না আসলে পরে কি করবো এখন ওকে। দেখো, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটা তুচ্ছ না, এগুলো দেখবা। এই যে এগুলো দেখো, তোমাদের জন্য টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, অতিকে লোপ পাইছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। এটা আমি বিলাসী গল্পে খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়েছি, যারা মিস করছো তারা ব্যাখ্যাটা দেখবা। এরপরে দেখো, ইহা আর একটি শক্তি, ওই যে প্রেম ভালোবাসার যে শক্তি বোঝাইছে, বুঝছো, মাথার দিব্যি, এটা দেখবা। এরকম দেখো কতগুলো আছে, এগুলো তোমাদের জন্য দিয়ে দিছি, এগুলো জাস্ট তোমরা তোমাদের একটু দেখার জন্য দিয়ে দিছি। আমরা মেইনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, মনে করো যে আউট অফ সিলেবাস, যেটা তোমরা জানো না,
এগুলো তো তোমরা অনেকেই জানো, এগুলো নিয়ে তেমন আলোচনা না করলেও চলবে। এগুলো মোটামুটি একটু দেখে নাও যে 17, 18 এগুলো কতটা দেওয়া আছে তোমাদের। এই যে রাষ্ট্র, রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে এটা হচ্ছে মানব কল্যাণ থেকে নিছে। হ্যাঁ, এটা কোথা থেকে নিছে? মানব কল্যাণ। ভাই তুই কি সরবি? ও সরবে না, ও জিত করছে, থাকো। এটা মানব কল্যাণ থেকে নেওয়া। এটা কোথেকে নেওয়া? এটা হচ্ছে মানব কল্যাণ থেকে নেওয়া। হ্যাঁ, মানব কল্যাণ থেকে। এখন মানব কল্যাণে ঢুকে যাও, দেখি মানব কল্যাণে কি কি আছে, এটা সাজেশন দিয়ে দিই তোমাদের, একটু দেখো খালি জাস্ট। এগুলো হচ্ছে তোমাদের পড়ে নেওয়ার কাজ, একবার করে তোমরা রিডিং করবা জাস্ট, বুঝছো? এই যে মানব কল্যাণ দেওয়া আছে, মানব কল্যাণের কতগুলো দেওয়া আছে দেখো, জুম করে দিলাম, দেখছো এরকম কত আছে, বোঝা যাচ্ছে না? এরপরে দেখো এভাবে অনেকগুলো দেওয়া আছে না? এগুলো তোমরা একটু পড়বা জাস্ট, আমি তোমাদের জন্য দিয়ে রাখছি। মনুষ্যত্বের অবমাননা, এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, এগুলো তোমরা জাস্ট তোমাদের একটু দেখার কাজ, আর কিচ্ছু না। মানব কল্যাণ, এই যে দেখো, স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই। কি বলছে? স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই। এখন দেখো, এটা 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 কে বলছে বলো তো? এটা বলছিল যোগু, মনে আছে? যোগু সাহেব, যোগু সাহেব, এটা কি মাথায় আছে তোমাদের? যোগু সাহেব বলছিল। এটা কোন গল্পের বলো তো? বলো তো, কমেন্ট করো তো দেখি, এটা কোন গল্পের? বাচ্চারা এটা এটা যদি না পারো তাহলে তো সমস্যা। এটা মাসি পিসি গল্পের। এরপরে আসো, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, এটা ইম্পর্টেন্ট। এটা এটা তোমার হচ্ছে কত স্টার দিব? 7 স্টার, 7 স্টার। এটা হচ্ছে তোমার 7 স্টার। হ্যাঁ, এরপরে আসো, তারপরে যাই আমরা মাসি পিসি। আচ্ছা, একটা 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 কোশ্চেন আমরা একটু সলভ করি। হ্যাঁ, একটু দেখি, একটু দেখি জাস্ট। দেখো কি বলছে, বুড়ো রহমান খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে আল্লাহদের দিকে তাকায়। এখন কেন? এটা বলো তো আমাকে, কেন তাকাইছিল আল্লাহদের দিকে? মনে আছে যখন আল্লাহদের দিকে তাকাইছিল কেন? তার একটা মেয়ে শ্বশুর বাড়িতে মারা গেছে অল্পদিন আগে। যোগুর কথা শুনে, যোগু, যোগু না কৈলাস, 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 সরি, যোগু তো আল্লাহদের স্বামী ছিল, আগেরটা হবে তাহলে কৈলাস হবে, কৈলাস হবে, সরি ফর মিস্টেক, ওটা হবে কৈলাস। কৈলাসের সাথে যখন ওই কথাবার্তাটা চলে, মাসি পিসির আল্লাদি যখন মাঝে বসা থাকে, তখন ও কথা শুনে আল্লাদির দিকে তাকায়, মানে বুড়ো রহমান ভাবতে থাকে আমার একটা মেয়ে ছিল, তাকে আমি জোর করে স্বামীর বাড়িতে পাঠাই দিই, পাঠিয়ে দেওয়ার পর আলটিমেটলি কি হয়? লসটা হয়। আলটিমেটলি মেয়েটাকে মেরে একদম তারপরে বাড়িতে পাঠায়, মানে মেরে ফেলে। ওকে, এরকম অত্যাচারে আগের দিন কেমন নিষ্ঠুর ছিল দেখছো? আর এখন ছেলেরা নির্যাতিত, মেয়েদের কাছে কেউ সুরক্ষিত না। মেয়েরা তোমরা সবাই সেফ, ছেলেরা সুরক্ষিত না, বুঝছো? এই ছেলেরা সাবধান, ওদের কিচ্ছু বলবে না, ওদের বললেই কিন্তু অনেক দুঃখ আছে তোমাদের, ওদের কিছু বলা যাবে না, মাথায় থাকবে। ওকে, দেখো তাহলে বুড়ো রহমান এটা কেন আটি তুলে দিবার ফাঁকে ফাঁকে আল্লাহর দিকে তাকায় কেন? এটা তোমরা ব্যাখ্যা করতে পারবো অবশ্যই, একটু ভালোভাবে ব্যাখ্যা করো, বুঝছো? এরপর আসো কি বলছে, এই জিনিসটাও কি সরবে না? ও নিজেই জানে, চলো আমরা দেখি, ওর সরতে হবে না। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি। দেখো, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, এটা কি বলছে বলো তো? এটা বলছে কে? পিসি। এটা কে বলছিল? পিসি। এটা বলছিল কে? পিসি। মনে আছে? মাথায় আছে? পিসি বলছিল। এখন এই ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় বলতে কি বোঝানো হয়েছে? মানে যখন আল্লাহ দিকে সান্ত্বনা দিচ্ছে, তোর তো 4 মাস, 4 মাসে, 4 মাসে বললি আর কটা দিন বা, হ্যাঁ মানে 4 মাসের অন্তঃসত্ত্বা তুমি, তাহলে আর অল্প কিছুদিন তুমি ওয়েট করো, যখন তোমার বাচ্চাটা কোলে আসবে তখন সবাই তোমাকে মাথায় তুলে নাচবে। ওর যখন বাচ্চা ছিল, পিসির যখন বাচ্চা ছিল, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, তখন কি বলছে? তখন ওর মুখ দেখে, ওই ছেলের মুখ দেখে ওর শাশুড়ি, যেই থাক, শাশুড়ি, জামাই, যারাই একটু জল্লাদের মতো ছিল, তারা কি করছে? ওকে সবসময় আদর করে মাথায় তুলে রাখতো। তার মানে সব সমস্যার সমাধান হচ্ছে বাচ্চা, বাচ্চা চলে আসলে সব ঠিক হয়ে যাবে, এটাই বোঝানো হয়েছে, বুঝছো? এটা ওকে সান্ত্বনা দিচ্ছে আর কি, জাস্ট। ঠিক আছে, এরপর আসো, এরপর আসো, মাসি পিসি কেন কানাই চৌকিদারের সাথে গেল না? এটা বলো তো, কেন কানাই চৌকিদারের সাথে গেল না? আল্লাদিন নিরাপত্তার কথা ভেবে যায় নাই। এখন তুমি দেখবা মাসি পিসি আল্লাদিন নিরাপত্তার কথা ভেবে কানাই চৌকিদারের সাথে গেল না। কেননা তাদের মাঝে একটা সংশয় ছিল যে তারা যদি কাচারি বাড়িতে যায়, কানাইয়ের গুন্ডারা, কানাইয়ের গুন্ডা বদমাশরা, বাকি যারা আছে, ওরা আল্লাদিকে তুলে নিয়ে গিয়ে ওর সাথে হয়তো বা খারাপ কিছু করবে। ঠিক আছে, তুলে নিয়ে গিয়ে ওকে উঠায় নিয়ে যাবে, যেহেতু কার লোভ ছিল? কানাইয়ের চৌকিদারের লোভ ছিল। হ্যাঁ, ওকে, দেখো এরপরে, দেখো এরপর আসো, শকুনেরা উড়ে এসে বসেছে পাতা শূন্য গাছটা, উক্তির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। এটা কি বোঝাইছে? ওই যে মৃত মানুষ যখন কলেরায় মানুষজন মহামারীতে মারা যাচ্ছিল,
অহরহ, শকুনটা কি করে মানুষের মাংস খায়, তখন সে অনুযায়ী সে কারণে আসবে। এরপরে দেখো এই যে এটা দেখছো, এই দাদা ভাই যে কি পরিমাণ ইম্পর্টেন্ট ছিল তোমরা তো বুঝলা না। এটা কার লেখা বলো তো? এটা কার লেখা? 52 দিনগুলো। একটু কমেন্ট দেখবো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে দেখছো। তার মানে কি দাদা ভাই কি পরিমাণ ইম্পর্টেন্ট ছিল, এটা কার লেখা বলো তো? বলো তো দেখি পারো কিনা, এটা দেখি পারো কিনা, একটু 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 কি বলছে? গায়েস জুবায়ের আব্বুরাইয়া মেঘলা পাগল, কি বুঝলাম না, কমেন্ট বোঝা যাচ্ছে না অনুসাই মানুষু। ওকে ওকে, এটা কার ছিল? এই তো কমেন্ট, আমি যেটা করতে বলছি ওটা করেন। এই শেখ মুজিবুর রহমান, জয় বাংলা। ওকে তার মানে যখন আপা নেতৃত্বে ছিল, কে ছিল বলো তো? একটু ঠান্ডা মাথায় বোঝাই তোমাদের। আপা ছিল, হ্যাঁ, যখন আপা ছিল নেতৃত্বে, হ্যাঁ মনে আছে? আপা যখন নেতৃত্বে ছিল তখন আমাদের দাদা, এই যে কেমন হলো, আপার বাপ দাদা। একটা জিনিস কি জানো তুমি, আমি শেখ মুজিবকে আর শেখ হাসিনাকে দুর্ভাগ্যবশত যাই হোক ছোট সময় ওদের আমি ভাবতাম যারা জামাইবো। এটা যত খারাপই হোক, শুনতে তোমার কাছে যেমনই অড লাগুক, আমি এটা মনে করতাম যারা জামাইবো। আরে ভাই একটু বড় হয়েছি না, শেখ মুজিবের মেয়ে হচ্ছে হাসিনা। এ কি হলো, এত দিন আসলাম যে জামাইবো, এখন আমার মেয়ে কিভাবে হয়? এখানে দেখো আমি শেখ হাসিনা কি বলি আপা, আর শেখ মুজিবকে বলি দাদা ভাই। কেমন, আমি জানতাম ওরা জামাইবো, সেখানে আপা আর দাদা ভাই, বুঝছো? আপার জামাই দাদা ভাই, স্বাভাবিক। যদি এগুলো বলা উচিত না, পুরা পুরাই তাদের অপমান করা হচ্ছে। শেখ মুজিব একজন বড় নেতা ছিল, এতে কোনো কনফিউশন নেই। তবে ওই যে তোমার মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত, তারপরে যে ও একটা কাহিনী করে পুরা বিচ্ছিরি, ছেলের বিয়ে দেয় ধুমধাম করে, এত পরিমাণ ধুমধাম করে ছেলের বিয়ে দিছে। মানে ওই সময় তোমার কি চলে, অনাহার চলতেছে। মানে ওটাকে কি বলে, মানুষজন খাবার না পেলে ওটাকে কি যেন বলে, দেখো দেখছো আমি ভুলে গেছি, দেখছো এটাকে কি যে বলে, দুর্ভিক্ষ, হ্যাঁ দুর্ভিক্ষ চলতেছে। ওই দুর্ভিক্ষের সময় ও ছেলেকে এমন ধুমধাম করে বিয়ে দিছে, ছেলের বউকে ছেলের বউকে এত পরিমাণ স্বর্ণমন্য দিয়ে সাজাইছে, মানুষজনকে এমন ভরপুর এত ভিআইপি খাবার দিয়ে ওর যত গেস্ট আছে তাদের খাওয়াইছে। আর আশেপাশে কি হয়েছে, পাশের মানুষজন না খেয়ে মারা যাচ্ছে। তখন মানুষের ওর প্রতি তোমার মনে করো যে যা আছে সব ভালোবাসা যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশে তোমার বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কেমন দেখো। শেখ মুজিব কিন্তু স্বাধীন হওয়ার আগ পর্যন্ত কি ছিল জানো, প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের। অঘোষিত বাংলাদেশ সরকার যেটা, ঘোষিত মানে আমাদের ঘোষণাকৃত বাংলাদেশ সরকার যেটা ছিল সেটা ছিল প্রেসিডেন্ট, হ্যাঁ। এখন বাংলাদেশের সরকার ব্যবস্থা কি, প্রেসিডেন্ট শুধু নামেই, প্রেসিডেন্টসে বেশি ক্ষমতাশালী কি, প্রধানমন্ত্রী। শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে বের হয়ে 10 তারিখে বের হলো, 11 তারিখে 11 তারিখে বলতেছে আমাকে কি দেওয়া লাগবে, 11 তারিখে বলতেছে যে আমাকে 11 তারিখ না 12 তারিখে বলতেছে যে আমি আর প্রেসিডেন্ট থাকবো না, আমাকে প্রধানমন্ত্রী ক্ষমতা দিতে হবে। তার মানে আলটিমেটলি পাওয়ারটা তার কাছে নিতে চাইছে, বুঝছো? ওর ইচ্ছাই ছিল ওই, কেন প্রেসিডেন্ট থাকতে পারতো না, থাকতে পারতো, কিন্তু প্রেসিডেন্ট না থেকে ও কিসে প্রেসিডেন্ট বলছি, হ্যাঁ প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার, ঠিক আছে, প্রাইম মিনিস্টারের মন্ত্রীতে চলে আসছে, প্রধানমন্ত্রীতে চলে আসছে। তার মানে সব কিছুর মূলে ছিল আলটিমেটলি ক্ষমতাটা। মানুষ ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত ঠিক থাকে, ক্ষমতা পাইলেই শুরু হয়ে যায়, বুঝছো? এটা এটা আমার মতে মনে করো যে একদম 0% ইম্পর্টেন্ট। এই 52 দিনগুলো আমরা স্কিপ করবো সোজা, তোমরা জাস্ট একটু দেখে যাও, এটা আসার সম্ভাবনা এত পরিমাণ কম। এই দেখো, এই যে দেখো, এইটার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে রেইনকোট থেকে, কত 19-20 সেশনে, ভালো করে দেখো তো, 19-20 সেশনে। এই যে দেখো কোশ্চেন কিভাবে আসে, এখন একটু মনোযোগ দাও তো, হ্যাঁ বাচ্চারা এখন একটু মনোযোগ দাও তো, আমি তোমাকে দেখাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কিভাবে আসে, একটু দেখাই, একটু মনোযোগ দাও, ঠিক আছে? এই গল্প নিয়ে প্রশ্ন আসবে কিনা সেটা যদি তোমার মাথায় থাকে, আমি তোমাকে কোনো সাজেশন দিব না। এখন তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি না থাকে এটা নিয়ে কোশ্চেন আসবে কিনা, তাহলে আমি দুঃখিত, এটা সম্পূর্ণ তোমার। 8 তারিখ বের হয়েছিল না 10 তারিখ বের হয়েছিল জানুয়ারির, আমার যতটুকু মনে নেই, আমার যতটুকু মনে আছে সেটা হবে 10 তারিখ খুব সম্ভবত, খেয়াল নেই আমার, তোমরা জিকে পড়ো, তোমরা এটা ভালো জানো, সাজ্জাদ ভাই জানার কথা, আমি তো জানি না, এটা অনেক আগে পড়ছি, মনে নেই। দেখো কোশ্চেন কিভাবে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট মানে মানবিক ইউনিট 19-20, 2019-20 সেশনে দেখো কোশ্চেন কিভাবে আসে, কি কোশ্চেন হয়েছে। আগে তোমাকে আমি আগেই বলছি একটা অনুচ্ছেদ দিবে, এই সরষে রে, এই সরষে দেখছো বান্দায়, বান্দায় সরষে, আবার এইটা কিছু হইলো, বান্দায় এতক্ষণ পর কষ্ট করে সরলো, আর সরতেছে না, ও সরবে না, আর সমস্যা নেই।
দেখো কি বলছে, কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে, অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক থেকে ঘ পর্যন্ত। হ্যাঁ, অনুচ্ছেদ দিছে, এই অনুচ্ছেদটা কোথেকে দিছে দেখো তো, রেইনকোট থেকে, রেইনকোট থেকে একটা প্যারা উঠাই দিছে। তোমাকে আমি যেটা বারবার বলতেছি, যেই জায়গা থেকে কোশ্চেন হবে একটা প্যারা উঠাই দিবে, তার থেকে তোমাকে এই যে তিনটা চারটা বা পাঁচটা, চার পাঁচটা তোমাকে কোশ্চেন করবে, এই চার পাঁচটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। এখন কথা হচ্ছে তুমি ভাই কতটুকু লিখবো একটা প্রশ্ন লেখার জন্য। ধরো তুমি চারটা প্রশ্ন লেখার জন্য তোমাকে এক পেজ দিছে, বলছে যে 1 নং প্রশ্নের উত্তর দাও, কত লিখছে এখানে, হ্যাঁ 1 নং প্রশ্নের উত্তর দাও, বলবে যে তোমাকে 1 নং প্রশ্নের উত্তর দাও, দিয়ে সেটা তোমাকে একটা পেজ ফুল জায়গা দিছে। এখন তোমাকে দেখতে হবে ওখানে উপরে ক লেখা আছে কিনা, নাই, তার মানে এইটা আমার চারটা প্রশ্নের জন্য। তুমি এক পেজের মধ্যে দিলে পর তোমার এক পেজে চারটা আঠাইতে হবে, 2 পেজ দিলে 2 পেজে চারটা আঠাইতে হবে, 5 পেজ দিলে তুমি 5 পেজ অনুযায়ী লিখতে পারবা। এখন কথা হচ্ছে তুমি কতটুকু লিখবা সেটা নির্ভর করবে তোমার কোশ্চেনের উপরে, তোমার সময়ের উপরে, এবং তোমাকে দেওয়া জায়গাটার উপরে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তুমি কতটুকু লিখবা এতটুকু ক্লিয়ার ভাইয়ারা? আসো, তাহলে আসো, দেখো অনুচ্ছেদ দিছে, রাস্তা একটা রিক্সা নাই, এটা দিয়ে দিছে। এই দেখো এরপর কি দিছে, টুপির তেজ বলতে কি বোঝানো হয়েছে? এই টুপির তেজ বলতে ওই যে মিন্টু রেইনকোটের টুপির তেজ, তার মানে ওই যে মুক্তিযোদ্ধা ওর যে তেজ, ওই তেজটাকে বোঝানো হয়েছে, মাথায় থাকবে। এরপর দেখো, অনুচ্ছেদে ব্যবহৃত গোষ্ঠী সুরত শব্দ দুটি পাকিস্তানি বাহিনীর প্রতি কতকের বিশেষ দৃষ্টি ভঙ্গির পরিচয় বহন করে। কিভাবে? এই গোষ্ঠী সুরত দিয়ে ওদের খারাপ ভাষায় ব্যঙ্গ করার চেষ্টা করতেছে, এই কথাটাই বোঝানো হয়েছে। মানে ওদের এক এক গোষ্ঠীর এক এক সুরত, তার মানে কি পাকিস্তানের মিলিটারিদের এক এক ধরনের মিলিটারি এক এক পোশাক পরে রয়েছে, এক একজনে এসে এক এক বিহেভ করে। একজনে ভালো তো কেউ ছিল না, ভালো বললেই দোষ হবে, ভালো কেউ ছিল না বললে ভুল, 2-1জন হয়তো থাকতে পারে, বাট মিলিটারি যারা ছিল ওরা কি করছে, ওরা এসে অত্যাচার করার চেষ্টা করছে, সেইগুলাই, বুঝছো, এগুলো বোঝাইছে। এরপর দেখো, মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে ভালোই করেছে। উক্তির এই তাৎপর্য, ওই যে বৃষ্টিতে যখন যাচ্ছে তখন রেইনকোটের উপর পানি পড়তেছে, ওর গায়ে লাগতেছে না, এটা রেখে ওর ভালোই লাগতেছে, ভালো করছে। অনুচ্ছেদটিতে রেইনকোট কিসের প্রতীক হয়ে উঠেছে? রেইনকোট হচ্ছে কিসের প্রতীক? দেশপ্রেম, উষ্ণতা, আর কি ছিল? উষ্ণতা, দেশপ্রেম, আর হচ্ছে সাহসিকতার প্রতীক। সাহস, উষ্ণতা আর দেশপ্রেমের প্রতীক হয়ে উঠছিল। এটা তোমাদের গল্পে লেখা আছে, পাঠ পরিচিতিতে লেখা আছে, বুঝছো, এটা আমি বলে দিয়েছিলাম, বারবার ক্লাসে বলে দিয়েছিলাম। এরপর দেখো, এটা দেখছো এই যে ওরা এখানে অ্যান্সার দিয়ে দিছে, সরবা তুমি ভাই? ও সরবে না, আসো, এই যে এখানে অ্যান্সার দিয়ে দিছে, দেখো টুপির তেজ বলতে অনুচ্ছেদে কি বোঝানো হয়েছে, দেখো দিয়ে দিছে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ভাগ, উত্তর দিয়েছে খ নম্বরের, গ নম্বর উত্তর দিয়েছে। এই যে দেখো, তুমি আবার বলবা যে ভাই ওরা গ নম্বরের কোশ্চেন আবার কেন লিখছে? এটা তো তোমাকে জাস্ট এইখানে বোঝানোর জন্য লিখছে, তোমাকে আবার কোশ্চেন লিখতে হবে না। তুমি জাস্ট গ নম্বর যেভাবে লিখে, গ নম্বর লিখে এমনি সৃজনশীল যেভাবে অ্যান্সার করতা ওইভাবে নিজে উত্তর তুমি অ্যান্সার করে দিবা, শেষ, বুঝছো, মাথায় রাখবে। এরপর দেখো, এই যে ঘ নম্বর উত্তর দিয়ে দিছে। এই যে দেখো, রেইনকোট থেকে, রেইনকোট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হয়েছে, দেখছো, দেখছো এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিউনিটে কোশ্চেন হয়েছে। কি কোশ্চেন হয়েছে? অনুপ্রেরণা, সাহস, দেশপ্রেমের নিদর্শন হচ্ছে রেইনকোট। ক্লিয়ার? ক্লিয়ার? এটা অনুপ্রেরণা, সাহস ও দেশপ্রেমের নিদর্শন কে ছিল? রেইনকোট ছিল। এটা দেখছো, এটা ছিল। তাহলে দেখো, এটা পড়বা, এগুলো পড়বা, যে কোশ্চেনগুলো দেওয়া আছে, যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপর, এই বাক্যটি বুঝিয়ে রাখো। এটা কেমন বলো তো, এটা কোন বাক্য মাথায় আছে? এটা কোন সময়? ওই যে ওকে যখন পেটাচ্ছিল বেঁধে, উপরে বেঁধে, পা উপরে বেঁধে, নিচে দিয়ে, মাথা নিচে দিয়ে পেটাচ্ছে, তো পেটাচ্ছে, সুন্দর কথা, এই তুই কথা শুনিস নাই, তোর উত্তর দিতে বলছি, তুই উত্তর দিস না কেন, পেটা আজকে পেটাচ্ছে। ওর তখন মনে হচ্ছে রেইনকোটের উপরে, মানে ওর বৃষ্টি পড়তেছে মনে হয়, বৃষ্টি বলে যেরকম ছোট ছোট শব্দ হয় ভালো লাগে, উষ্ণ উষ্ণ ভাব আসে, ঠান্ডা ঠান্ডা ভাব আসে, ওইরকম ওরকম ভালো লাগতেছে, তাই বলতেছে। এরপর দেখো, আব্বু ছোট মামা হয়েছে, এই উক্তিটির তাৎপর্য তুমি কি ব্যাখ্যা করবা বলো তো? ওই যে, এটা আমি কি বলবো, ওই যে যখন মেয়ে বলে, ছেলে বলে রেইনকোট পরার পর মামার মতো দেখাচ্ছে, তখন বলছে এই কথাটা, বুঝছো। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা, এটা তো মনে করো যে তোমার 1000% ইম্পর্টেন্ট, এটা একদম মনে করো যে 9 স্টার, এটা তোমার 1000% ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে না। এরপর আসো, এদিককার মানুষ চোখে খালি দেখে নৌকা, নৌকা ভরা অস্ত্র, হ্যাঁ সরছে, দেখছো, বেচারা সরছে রে। এরপর আসো, এটা পড়বা, এগুলো পড়বা, যাই এখানে যাই দেওয়া আছে, বুঝছো, এগুলো একটু পড়বা, এগুলো একটু পড়বা। নূলদার স্ত্রী কেন ইসাককে দেখে সবাই তটস্থ থাকে, এগুলো একটু পড়বা। সন্দেহ করার কারণ, বর্ষাকালেই তো জুত, কিসের জুত, এই যে তোমাদের শর্ট সিলেবাস শেষ, এখন আমরা আউট অফ সিলেবাস যাব। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বাচ্চারা? বলো তো, আমাকে বলো কোনো কোশ্চেন আছে কিনা, বলো তো, বলো তো।
আব্বু ছোট মামা হয়েছে, ছোট মামা হয়েছে, এটা হচ্ছে ছিল মেয়ে, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এটা ছিল 5 বছরের ছেলের। মাথায় রাখতে হবে ভাই। সময় 1 ঘন্টা থাকবে। সময় কতক্ষণ থাকে তোমাদের? নির্দিষ্ট টাইম দেওয়া কতক্ষণ? টাইম দেওয়া কতক্ষণ থাকে? 45 মিনিট। 45 মিনিট, 45 মিনিট এমসিকিউ, 45 মিনিট তোমার রিটার্ন। পুরা ইংলিশ মিলে 45 মিনিট হচ্ছে এমসিকিউ, 45 মিনিট, হ্যাঁ 45 মিনিট হচ্ছে এমসিকিউ, এমসিকিউ। আর 45 মিনিট হচ্ছে তোমার রিটেন। ঠিক আছে, 45 মিনিট হচ্ছে রিটেন। মাথায় রেখো এটা। এই রিটেনের মধ্যে শুধু আছে কি? রিটেনের মধ্যে আছে বাংলা, বাংলা আর ইংলিশ, বাংলা আর হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এই রিটেনের মধ্যে আছে বাংলা আর ইংলিশ। এখন তোমাকে বাংলায় থাকবে 20 মার্ক, ইংলিশে থাকবে 20 মার্ক। ওকে, বাংলায় 20 মার্ক, ইংলিশে 20 মার্ক। না নাই, ওকে ভাইয়া। এটা তো মেয়েদের স্বভাব রে রমজান। তুমি ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো এরকম করলে হবে? তুই জাস্ট বলবি ভাই, মানে মেয়েরা ন্যাকামি করে, তুমি কি ন্যাকামি করো? মেয়েরা বলবে ভাইয়া, চান দিবে 4 আলিফ 10 আলিফ 12 আলিফ। তুমি ছেলে মানুষ হয়ে যদি মেয়েদের মতো ন্যাকামি করো, এটা মানায় রমজান? তুমি কি আসলে ছেলে মানুষ নাকি কোনো মেয়ে মানুষ? নুরুল হুদার ছেলে মেয়েদের কার বয়স কত? না, মেয়ের বয়স 2.5 বছর, 2.5। মেয়ে, এটা লিখে দিলাম, তোরা আবার বলবি যে পরে ভাই লিখে দেয় নাই। মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর, ছেলের বয়স হচ্ছে 5 বছর। ছেলের বয়স, এটা হচ্ছে ছেলে। মাথায় রাখবে। এরপরে যদি মাথায় না থাকে সেটা হচ্ছে কপালে দুঃখ আছে। তাহলে ছেলের বয়স 2.5, মেয়ের বয়স 5। আরে না, মেয়ের বয়স 2.5 বছর, ছেলের বয়স ছিল 5 বছর। 45 মিনিট, 45 মিনিট। শিখছো মানে সবাই স্যাভেজ হয়ে গেছে। দিন যাইতে না যাইতে সবাই স্যাভেজ হয়ে গেছে। তোমরা তোমরা যে কি পরিমাণ পশ হবা, এটা এটা ক্লিয়ার কিনা? তাই ক্লিয়ার হয়েছে না? তাহলে আসো আউট অফ সিলেবাসে যাবো। শর্ট সিলেবাস, আউট অফ সিলেবাস। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো, দেখো ক্লাসে কি মনোযোগ আছে? মনোযোগ দিবা এখন। এখন কথা আমি এক একটা গল্প শুধু সামারাইজ করে যাব, তোমরা জাস্ট এরপরে কোশ্চেনগুলো দেখবা, শেষ। দেন ক্লাসে মনোযোগ আছে না? ক্লাসে মনোযোগ আছে কিনা বলো ভাই। শিবিরের ন্যারেটিভ দিয়ে কি বঙ্গবন্ধুর ইতিহাস মুছে যায়? এখন আমি যদি তোর এই রাজনৈতিক কোয়েশনের মানে আলোচনা করি, আমি দেখবি যে আমি তোদের এইখানে, এটাই আমার লাস্ট ক্লাস আমার জীবনের। এরপর আমার আর ভিজা পাবি না তোরা, বুঝছিস? মেয়ে 5, ছেলে 2.5। এইটা তো আমার তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে মেয়ে 2.5 বছর, ছেলে 5 বছরের। আমার শ্বশুর আব্বা ঢাবিতে মালির কাজ করেন, এবার উনি প্রশ্নপত্র তৈরি করবেন। যদি কারো প্রশ্নপত্র লাগে আমাকে ইনবক্স করুন, সময় মতো হাত সাফাই করে দেব। ভণ্ড কথাকার, ক্ষমতা আছে প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাস, চিন্তা ভাবনা কি? ভাইয়া একটা কথা, যে হৃদয়, তুমি ভাইয়া একটা কথা না বলে যেই কথাটা সেটা বলে ফেলো এই জায়গায়, তাহলে ভালো হয়, বুঝছো? ওকে, অ্যাটেনশন অ্যাটেনশন, গুড। এখন দেখো, এখন হচ্ছে তোমার আউট অফ সিলেবাসে তুমি কি কি পড়বা, আগে সেটা সাজেশনটা দিয়ে দেই। হ্যাঁ, আসো এটা এক সাইডে যাও প্লিজ, আরেকটু যাও, আমার অল্প একটু জায়গা লাগবে। আমি তোমাকে আগে সাজেশনটা দিয়ে দেই, তারপরে হচ্ছে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। এদিকে দেখা যাচ্ছে কিনা বলো তো? এদিকে দেখা যায় না? আমি শুধু লিখে দিব এই সাজেশনগুলো, দেখি লিখে দিব কি কি পড়বা আউট অফ সিলেবাসে, গদ্যগুলা কি কি পড়বা। এক হচ্ছে নব্য লেখক দিগের প্রতিনিবেদন, আমি যেগুলো পড়বো এর বাইরে কোনো পড়ার দরকার নাই। নব্য লেখক, নব্য লেখক দিগের প্রতিনিবেদন, হ্যাঁ, দিগের প্রতিনিবেদন, প্রতিনিবেদন। এই নোট করো, নোট করো, নোট করো, সারাদিন শুধু সাজেশন সাজেশন করো, নোট করো। 2 কি বলছো? 2 হচ্ছে গৃহ, 2 হচ্ছে গৃহ। 3 হচ্ছে আহ্বান, 3 হচ্ছে আহ্বান, হ্যাঁ আহ্বান, এটা হচ্ছে হয় বয়, তারপর হচ্ছে আকার, হ্যাঁ মাথায় নিও। 4 হচ্ছে তোমার মহাজাগতিক কিউরেটর, মহাজাগতিক কিউরেটর। যারা এই সবগুলো পড়ছো তাদের কংগ্রাচুলেশন, বুঝছো? কিউরেটর, এর বাইরে আর কোনো গল্প পড়তে হবে না, শর্ট সিলেবাস পড়বা, তারপরে এগুলো পড়বা। আর 5 হচ্ছে তোমার, 5-এ কি নেকলেস, 5-এ হচ্ছে নেকলেস।
এই দেখা যাচ্ছে না, একটা স্ক্রিনশট দাও, একটা স্ক্রিনশট দাও। আমি এই যে এদিকে চলে আসছি, একটা স্ক্রিনশট দিয়ে নাও, বুঝছো? একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরে আবার বললো না যে ভাই কোনগুলা পড়বো, এটা তো ভুলে গেছি। একটা স্ক্রিনশট দাও। আমি সঠিক জানতে উল্টো লিখেছি, আসলে বই বিক্রি করে দিছি। মাহমুদ খান, তোমারে ব্যান করে দেওয়া হবে। যেই ছেলে বই বিক্রি করে দেয় ও আসছে আবার অ্যাডমিশনের ক্লাস করতে। তোমার মানে তুমি তুমি কি ভাবছো তোমার আর বই লাগবে না? কি বলাবান রে, কি পরিমাণ ভণ্ড বলাবান! আবার সাহস কত বড়, আসে বলে যে ভাই আমি বই বিক্রি করে দিছি। তোমারে যে কি করা উচিত বিশ্বাস করতে, যদি এখন অফলাইনে হইতি না তাহলে আমি কি পছাই না দিতাম আমি। মানে অনলাইনে আমার ইচ্ছা করতেছে না অন্তরে বসাইতাম আমার। মানে একটা ছেলে, ওর কি পরিমাণ কমন সেন্সের লোপ পাইলে পরে একটা সেন্সলেস পোলাপান কেমন হয়, যে ও বই বিক্রি করে দিয়েছে, তারপর বোর্ড বইটা বিক্রি করে দিয়ে ও বলতেছে যে ভাই সঠিকটা জানতে ভুলটা বলছি, বইটা বিক্রি করে দিছি। মানে বলো তো ওর মাথায় কতটা সমস্যা আছে এই পোলার। ও অ্যাডমিশন পরীক্ষা দিবে, ও বই বিক্রি করে দিছে। দেখছো? এসএস ডান, ওকে ঠিক আছে, আসো। ওর সাথে সময় নষ্ট করলে সময় নষ্ট। এরপরে দেখো, এখন আমরা এটা তাহলে মুছে দিলাম, আসো। এখন আমরা চলে যাবো ব্যাখ্যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, প্রথমে দেখো কি বলছে। আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হইয়া উঠে। এখন এইটা কোত্থেকে আসছে আমি বলি, আগে তোমাকে একটা একটা করে পড়বো, একটা একটা করে সামারাইজ করবো, শেষ করে দেবো। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বাঙ্গালার শব্দটা আছে এরকম, বাঙ্গালার, হ্যাঁ, বাঙ্গালার। এই বাঙ্গালার হচ্ছে আগে ইউজ করা হয়তো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছে অনেক আগে লেখা, সেটা হবে। এটার মেইন বোঝাইছে হচ্ছে বাংলার। এখন নব্য মানে কি? নব্য মানে হচ্ছে নতুন। নব্য মানে কি? নতুন লেখক দিগগণের প্রতি, মানে যারা লেখায় ব্যস্ত আছে, সাহিত্যকর্ম নিয়ে ব্যস্ত আছে, প্রতি নিবেদন। তার মানে কি? কিছু রিকোয়েস্ট রাখছে, কিছু মানে তোমার ওকে উপদেশ দিছে যে এইভাবে লেখা যায়, এইভাবে লিখলে পরে লেখাটা খারাপ হয়ে যায়। এখন এই উপদেশ নিয়ে সারা কথাবার্তা চলছে, বুঝছো? এই উপদেশ নিয়ে যত কথাবার্তা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এই উপদেশ নিয়ে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে জাস্ট উপদেশ দিছে লেখকদের কিভাবে লিখবা। প্রথমে লিখছে যশের জন্য লিখবা না, মানে খ্যাতির জন্য লিখবা না, লিখলেই মানে 12টা উপদেশ দিছে, 13টা লাইন আছে, 13টা টপিক আছে, ভুলবি না, 13টা টপিক আছে, 13টা লাইন দেওয়া, 13টা লাইন বলতে 13টা সেগমেন্ট করা আছে, 1 2 3 4, 13টা প্যারা আছে। প্যারার মধ্যে উপদেশ দিছে 12টায়, মানে 12টায় বলছে এভাবে লিখবা, এভাবে লিখবা না, এগুলা দিছে। আর লাস্টে একটাই বলছে বাংলার সাহিত্য মানে বাংলার ইতিহাস, এটা বাংলার সবকিছু। এখানে যা মেইনলি বলছে সেখানে হচ্ছে যশের জন্য লিখতে নিষেধ করছে, টাকার জন্য লিখতে নিষেধ করছে, তার মানে অলংকার, বেশি অলংকার ব্যবহৃত করতে নিষেধ করছে, বিদ্যা প্রকাশ করতে নিষেধ করছে। ধরো এক জায়গায় অলংকার খুব সুন্দর লাগতেছে, ওটাকে কি বলছে জানো? ওই সময় কাটে দিতে। এটা হচ্ছে প্রাচীন বিধি। ওই সময় কাটলে, মনোযোগ দাও ক্লাসে, ওই সময় কাটলে কি হবে? কাটলে পরে ভুলগুলো ধরা পড়বে, বা ওইটা দেখবা যে আর লোকরঞ্জন প্রবৃত্তি হয়ে পড়বে না, এরকম। টাকার জন্য লিখতে নিষেধ করছে কেন? টাকার জন্য লিখলে পরে আমাদের দেশে পাঠকের রুচি এমন হয় না যে টাকার জন্য লিখবে, ওর লেখা সবাই পড়বে টাকার জন্য। আমাদের অন্যান্য দেশে, কোন দেশে টাকার জন্য লিখলে অবশ্য টাকাও পাওয়া যায়, লেখাও ভালো হয়? এটা হচ্ছে ইউরোপে। কোথায়? ইউরোপে, মনে রাখবে, ইউরোপে। এখন পুরা এই বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন মানে কি? বাংলার নতুন যারা লেখক আবির্ভাব হইতেছে ওদের প্রতি একটা রিকোয়েস্ট রাখছে, এই রিকোয়েস্টটাই সব, বুঝছো? ক্লিয়ার? আর কি হইল? এটা ঠিক আছে? এ দেখো এরপর কি বলছে। তার মানে এটা নিয়ে যত কোশ্চেন আছে তোমরা, এটা মনে হয় 1.5 পেজ, এই গল্পটা মাত্র মনে হয় 1.5 পেজ, ঠিক আছে? এই 1.5 পেজ তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই 1.5টা পেজ তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবা, তাহলে হবে। 1.5টা পেজ একটু পড়বা, একবার রিডিং করবা, তারপরে এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাওয়া। কি বলছে দেখো, আমাদের দেশের
সাধারণ পাঠকের রুচি ও শিক্ষার বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হবে। তার মানে কি, যশের জন্য তুমি যদি লিখতে যাও বা দেশের টাকার জন্য লিখতে যাও, এরকম করে তুমি যদি মানুষকে হাসাইতে চাও ওইভাবে লিখতে যাও, এরকম লোকরঞ্জন মানুষের মন অর্জন করতে গেলে তোমার রচনা বিকৃতকর হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে, রচনা ভালো হবে না। এই নিয়ে কথা বলছে। সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, মানে সাহিত্যের মেইন উদ্দেশ্য কি, সত্যর ধর্ম। এটা নিয়ে 2-3টা লাইন তুমি জাস্ট, আমি তোমাকে সামারাইজ করে দিছি না, এরপর তুমি গল্পটা পড়বা, একবার পড়লে পরে তুমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবা। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এই যে দেখো, এটা আমি বোঝাই দিই। ধরো তুমি একটা লেখনী লিখছো, এটা একটা বলছে যে একটা লেখা লেখার সাথে সাথে ছাপাইবেন না, ওই লেখাটা কিছুদিন ফেলিয়ে রাখবেন। কিছুদিন ফেলিয়ে রাখলে কি হবে জানো, কিছুদিন ফেলিয়ে রাখলে ওইখানে যত ভুল ত্রুটি যাই আছে ওই ভুল ত্রুটিগুলো সামনে আসবে। ক্লিয়ার? ওই ভুল ত্রুটিগুলো তোমার ধরা পড়বে। তুমি একটা জিনিস দেখো, আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি একটা জিনিস লিখছো আজকে, এই জিনিসটা তুমি কিছুদিন ফালায় রাখো, অল্প কিছুদিন, বেশি দিন না, অল্প কিছুদিন তুমি ফালায় রাখো। তুমি আচ্ছা, তুমি এখনই মিলাবা তোমার এখনকার হাতের লেখা, এখনকার তোমার লেখার একটা মান, তুমি এসএসসির খাতা একটা বের করবা, ওই লেখার মানটা তুমি মিলাবা যে মানের মধ্যে কি পার্থক্য। তখন তুমি বুঝতে পারবা যে এখন আমি একটা লিখলাম, একটা কবিতায় লিখলাম, লিখে আমি ফালায় রাখলাম 2 বছর, 2 বছর পরে ওইটা যখন আমি উঠাবো তখন আমার চোখে না না এই জায়গায় জায়গায় ঝামেলা আছে, এই জায়গায় ব্যাকরণের ভুল আছে, এই জায়গায় ছন্দের মিল নাই, তখন তুমি বুঝতে পারবা। তার মানে একটা লেখার সাথে সাথে তখনই ছাপানো যাবে না, কিছুদিন ফালায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে, এরপর আসো, এরপর আসো অসময় বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের রসিকতা, এগুলো যা আছে তোমরা একবার ওই গল্পটা পড়ে জাস্ট দেখবা, তাহলেই হবে। পরামর্শগুলো নিবেদন করেছেন কেন, পরামর্শগুলো কেন নিবেদন করছে? বাংলা সাহিত্য হয়ে যাচ্ছে বিকৃত। দেখো না এখনকার সাহিত্য যে কে জানো, কে জানো, এটারে চিনো, এটারে চিনো, ও কবিতার বই লেখে, ও ও লেখে কবিতা, বুঝছো? আর একটা নতুন পাগলের আমদানি হয়েছে না, কে জানো, কারো আবার কেউ আবার ওর ফ্যান আসনি। এই যে এটা থটস অফ বিল্লাল, না আমাদের বিল্লাল দাদা, ওকে, এটা আবার মিমস দিয়ে ভাইরাল করো না। থটস অফ বিল্লাল দাদা, ও একটা বই লিখছে, একটা বইয়ের দাম নাকি 1000 টাকা। আরে ভাই, আমি বুঝলাম তুই তোর মানের দিকে, এখন তুই ব্যাখ্যা দিবি যে ভাই তুমি এমনি সাধারণ একটা রেস্টুরেন্টে বসে খাইলে পরে যে জিনিসটা তোমার কাছে 100 টাকা নেয়, তুমি ইন্টারকন্টিনেন্টালে গেলে পরে তোমার কাছে কয় টাকা নিবে, বড় বড় রেস্টুরেন্টে গেলে তোমার কাছে কয় টাকা নিবে, কয়েক হাজার টাকা যাবে। এখন সেই মান কে হবে? তার মানে কি ও নিজেরে বলতেছে না আমি সব। ভাই তুই বই লেখে কিসের জন্য? আর ভাই এটার সাথে ওটার কনসেপ্ট নিলে হবে? বই লেখে কিসের জন্য? বই লেখে মানুষের মনুষ্যত্ব অর্জনের জন্য, মানুষের ভালোর জন্য। তুই একটা বই 1000 টাকা করে বিক্রি করতেছিস, মানে ফাজলামো, একটা ফাজলামো। মানে একটা সর্বোচ্চ মোটা বই হলেও তো মনে হয় না যে 1000 টাকা দাম, ওই বইতে খরচ না 100 টাকাও, 1000 টাকা বিক্রি করতেছে। মানে মানুষের মনুষ্যত্ব বোধ, মানে চিন্তা আমরা কত লেভেলের নিচে নামলে এরকম হতে পারে। কিছু ভিউজ, এই যে এটার জন্য মানে আমি এখন খারাপ ভাষায় কিছু বলতে চাচ্ছি না, আমাদের সমাজের মেয়েগুলো এখন এমন হয়ে গেছে এইটার জন্য, এই অল্প কিছুর জন্য। অথচ দেখো ওর বাপের টাকা পয়সা আছে, ওর বাপের টাকা পয়সা আছে, ওর বাপের ধনী, ওর কোনো কিছুর অভাব নেই। এ মেয়েটার, একটা মেয়ে দিয়ে আমি বোঝাই, ওর কোনো কিছুর অভাব নেই ভাই। কেন তারপরও তোর যায় সেটা আমি এখন বলতে পারতেছি না, তোর ওইভাবে যায় সেটা অঙ্গভঙ্গি করে নাচতে হবে? তোর তোর কিসের অভাব আছে? তোর কিসের অভাব আছে ভাই? আগেকার দিনে কি হইতো যে রাজা বাচ্চারা কি করতো, গরিব ঘরের মেয়েগুলো রায় না নাচাইতো, ওদের দিয়ে মজা টজা নিত, তারপর ওদের টাকা দিয়ে দিত। ওরা তো নাচতো, ওদের টাকা নেয় বিধায়। তোর তো টাকা আছে ভাই, তুই কিসের বিধায়? এই যে অল্প কয়েক কিছু ভিউসের জন্য এইখান থেকে বিশ্বাস করো ম্যাক্সিমাম মেয়ের কোনো ইনকাম হয় না। ফেসবুক এত সহজ না মনিটাইজেশন দেওয়া। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কোনো ইনকাম হয় না। ওদের ওদের যদি বলা হয় যে তোরা এসে তোদের 1.5-2 মিলিয়ন ভিউজ দেওয়া হবে, তুই মানে ছেলে মেয়ে উভয় রে আমি বলতেছি যে তুই আরেকজনের যে মলমূত্র খাবি, ও সেটাও করবে ভাই, আমার মনে হয়। মানে চিন্তা ভাবনা কি লেভেলের নিচ হতে পারে ভাই মানুষজনের। মানে তুমি বুঝো একটা সমাজ কতটা মানে নিচে নামলে, মনুষ্যত্ব কতটা নিচে নেমে গেলে এরকম হতে পারে। এই যে কিছুদিন আগে ট্রেন ভাইরাল হয় যে ক্লাসের মধ্যে নাকি হলুদ মিশাইলে পরে হলুদ মিশাই ট্রেন ভাইরাল করছে। ওইটার কাজ কি? ওইটার কাজটা কি ভাই আমার বোঝা। এই যে মানে কিছুদিন আগে গান একটা ভাইরাল হচ্ছে না, বাদাম বাদাম গান না কি গান, কি গান? ভাই এই গানটা যে ভাইরাল হইলো, এটা এটা তোর লাভটা কি? ওই যে ওই মধু না, এই যে ওই মধু, হ্যাঁ, এই এর পিছনে সবাই লেগে গেছে কন্টেন্ট ক্রিয়েটর। এটা দিয়ে তোর কাজটা কি? এটা দিয়ে কি হবে? অল্প কিছু ভিউজ পাবি, এটা দিয়ে কারো কোনো লাভ হচ্ছে? বাংলাদেশ এই সোশ্যাল মিডিয়ার পিছনে জীবনটা নষ্ট করে দিচ্ছে। তো আমার সবার প্রতি রিকোয়েস্ট,
ভাই যেভাবে আসো ভালো আসো, যদি খারাপ কোনো অভ্যাস থেকে বের হয়ে আসো। এটা আসলে তুমি একটা সময় একটা সার্টেন টাইম তুমি বুঝতে পারবা যে এটা আসলে আমি যা করতেছি এগুলো পাগলের প্রলাপ, এগুলো পাগলরা করে, এগুলো আমি কেন করবো, এগুলো আমিই কেন করবো। এটা 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 বুঝবা, এটা কিছুদিন পর বুঝবা, এখন না বুঝলে পরে বুঝবা, বুঝছো? তো এই কথা বলা হয়েছে, এই কথা থেকে অনেক কথা চলে আসলো। দেখো, ওকে, আশা করি কারোর কোনো পার্সোনালি অ্যাটাক করি নাই, কেউ খারাপভাবে নেই আর কিছু নেই। দেখো, এটা হচ্ছে দেওয়া আছে এরকম। এরপরে এই যে দেখো, তোমাদের জন্য কিছু কোশ্চেন রাখা হয়েছে বরাবরের মতো। এই কোশ্চেনগুলো কি করবা, তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। এই যে দেখছো, এগুলো দেওয়া হয়েছে, 6-7টা কোশ্চেন দেওয়া হয়েছে। এই যে দেখো, এখন যে গল্পটা আছে এটা দেখো, এটা আমি তোমাকে একটু সামারাইজ করে দেবো। এখন যে গল্পটা আছে সেটা কি জানো? সেটা আমি এই যে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে গৃহ। এই গৃহটা কে লিখছে? পড়াশোনায় মনোযোগ দাও তো ভাইরা, যা গেছে গেছে। এই গৃহটা কে লিখছে জানো? তোমরা তো চিনো হয়তো বা, রোকেয়া, রোকেয়া সাখাওয়াত হুসাইন। এইটা এই ব্যক্তি লিখছে, তার মানে আমি এখানে রোকেয়া লিখে দিই, পরে আবার তোমরা বলবা যে ভাই এটা কি রোকেয়া না, রোকেয়া, রোকেয়া সাখাওয়াত হোসেন। এই ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে পার্সোনালি আমার পছন্দ না, বলা চলে সত্য কথা। মানে ও পড়াশোনা করলো, ওই সমাজে ও যেটা লিখছে এটা ঠিক আছে, অনেকটা খারাপ না যায়। ও পড়াশোনা করলো বাপের টাকায়, পড়াশোনা করলো ভাইয়ের কাছে, সব কিছু করলো বাপ ভাইয়ের দ্বারা। ও পুরা পুরুষ সমাজ জাতিরে এমনভাবে দেখাইছে যে পুরুষ সমাজ জাতি সব পুরুষই খারাপ। আমি বলি নাই যে ওই সময় খারাপ ছিল, ওই সময় খারাপ ছিল, ও দেখাচ্ছে সব পুরুষই খারাপ। এই যে আমি মনে করি যে আজকের যুগে যে মেয়েদের এত অবনতি, সবই যে রোকেয়ার দোষ, সবই রোকেয়ার দোষ। তুমি বলবা যে ভাই তাহলে এত মেয়ে, আপনি কি নারী বিদ্বেষী নাকি? আপনি কি মেয়েদের পড়াশোনা, মেয়েদের সাকসেসফুল চান না? তোমার কি মনে হয় আগেকার মেয়েরা কি সাকসেসফুল ছিল না? পড়াশোনা করতো না তারা? তারা কি শিক্ষিত ছিল না? তুমি অন্য ধর্মের যারা আছে তারা মেনে নিও, আমি নিও না। আমি আমার ধর্মের দিক থেকে বলতেছি, আমি যেটা জানি। নবী রাসূলের স্ত্রীগুলারে দেখো, তারা কি পরিমাণ শিক্ষিত ছিল, এক একজনের কতগুলো হাদিস মুখস্থ ছিল, ছিল ভাই। তারাও শিক্ষিত ছিল, তারাও মেধাবী ছিল, তারাও পড়াশোনা করতো নির্দিষ্ট একটা পর্যায়ে থেকে। এটা হচ্ছে কথা। এটা হচ্ছে আমার পার্সোনাল অভিব্যক্তি, এটা নিয়ে তেমন চিন্তা ভাবনা করার কিছু নাই। তাও আমি বুঝাইলাম, এই জিনিসটা দিয়ে আমি তোমাকে আলতো ফালতো আলাপ করতেছি না, এই জিনিসটা দিয়ে তোমার এটা বোঝা হয়ে গেছে। মানে পুরা এই গৃহতে ও পুরুষ সমাজ জাতিকে খারাপভাবে দেখাইছে। ও দেখাইছে পুরুষ নারীর উপরে প্রভাব খাটায়, নারীরা পড়াশোনা করতে দেয় না, নারীরা বাইরে বের হইতে দেয় না, নারী কোনোদিন সূর্যের আলো পর্যন্ত দেখে না, ঘর থেকে বেরোয় না। এমনকি গৃহ, মানে নারী সবসময়, নারীর কথা হচ্ছে সবসময় ঘরেই থাকবে, ঝড় ঝঞ্ঝা যাই হোক, ট্রিন মিন যাই যাক, তোমার উপরে চাল টাল কি বলে, ছাদ টাদ যাই আছে সব উড়ে যাক, কোনো সমস্যা নাই, নারীকে ঘরেই থাকতে হবে। আর ঘর কেমন, প্রভাব শুধু পুরুষেরই, নারীর কোনো ঘরেরই নাই, ও সে জায়গাতে একটা দাসীর মতো থাকবে। এরকম বোঝায় যে পুরো এই গল্পটা, এই গল্পটা জাস্ট একবার রিডিং করবা, রিডিং করলে আমি যেহেতু সামারি বলে দিয়েছি, তুমি পেরে যাবো, বুঝছো? এখানে কয়েকজনের প্রসেস আনছে, কয়েকজনের ক্যারেক্টার আনছে, সরাবত আনছে, সরাবতের স্ত্রী আনছে, স্ত্রী আনছে ভগ্নী আনছে, সরাবতের স্ত্রী জমিলা, স্ত্রী হচ্ছে, স্ত্রী কে ছিল, ভগ্নী, ভগ্নী ছিল জমিলা, ভগ্নী মানে বোন, বোন ছিল জমিলা। স্ত্রীর নামটা কি যেন ছিল? স্ত্রী, আচ্ছা স্ত্রীর নামটা একটু দেখে নিও। মানে দুইজনে বলছে তাদের ছেলে মেয়েরা বিবাহ করে তাদের আত্মীয়দের মধ্যেই, বাইরে যাওয়া যাবে না, সেটা বোঝাচ্ছে। এ ওইদিকে আবার মনে করো যে একটা রাজার বউয়ের কাহিনী বলছে, যে রাজার অনেক ধন সম্পদ আছে কিন্তু বউয়ের দিকে কোনো নজর নাই, বউ মাথায় তেল দেয় না কতদিন, তার কোনো ঠিক ঠিকানা নাই, এরকম কথাগুলো। আরো মনে করো যে আরো কয়েকটা 2-3টা ক্যারেক্টার আছে, এই নিয়ে পুরা এই কাহিনী নিয়ে তুমি জাস্ট একটু পড়বা, একবার রিডিং করবা, পেরে যাবা। দেখো তাহলে এটা ক্লিয়ার, আশা করি, আশা করি এটা ক্লিয়ার। এরপর দেখো এগুলো নিয়ে অনেক কথা আছে, বাড়ি আসলে যেন ছাড়া বাঁচে, এরপর দেখো এগুলো পড়বা, এগুলো একটু দেখবা। অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিতা, তার মানে এটা কি বোঝানো হয়েছে আমি বললাম কি তোমাকে, মানে গৃহের যত প্রভাব প্রতিপত্তি যা আছে সব পুরুষদের, নারী শুধু গৃহে থাকবে, কাজ করবে দাসীর মতো, এটাই বোঝানো হয়েছে, বুঝছো? ক্লিয়ার? আসো এরপর আসো, এরপর আসো যাই। এই যে অসরজম পোষ্যা মানে কি? অসরজম পোষ্যা, এটার অর্থ কি জানো? সূর্যের আলো দেখেনি। কি ভাইয়া? সূর্যের আলো দেখেনি, হ্যাঁ, সূর্যের আলো দেখেনি। মানে অসরজম পোষ্যা এমন জিনিস যে সূর্যের আলো কোনোদিন দেখেনি। অসর, অসূর্য, অসূর্যম পোষ্যা মানে অ, মানে নাই, সূর্য দেখে নাই, সূর্য দেখে নাই, পোষ্যা মানে যে ব্যক্তি সূর্যের আলো দেখে নাই, যেখানে সূর্যের আলো দেখা যায় না সেই জায়গাটাকে বলা সূর্যম পোষ্যা। ক্লিয়ার? এরপর আসো, এরপরে দেখো, ইনি হয়তো, ইনি হয়তো দেবীর পত্নী সহিত কোদল করেন। এটা বলা হয়েছে যে রমা, রমাকে, রমা নামে একজন মেয়ে আছে, বুঝছো? রমা নামে একজন মেয়ে, মহিলার কথা বলা হয়েছে, এই রমা, ঠিক আছে, এই রমা, রমা, রমা সুন্দরী। দেখবা রমাকে নিয়ে একটা লাইন আছে, ওটা একটু, একটা লাইন না একটা প্যারাগ্রাফ আছে, দেখো এটা।
কপালের দোষ, এগুলো যা আছে একটু দেখবা। এটা ছিল গৃহ নিয়ে কোশ্চেন। গৃহ নিয়ে গতবার কোশ্চেন হয়েছে, গৃহ নিয়ে গত 23-24 মনে হয় কোশ্চেন হয়েছে। 23-24 মনে হয়, খুব সম্ভবত 23-24 গৃহ। 2023-2024, তার মানে গৃহটা এই বছর তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না। আমি আর কি বলে দিলাম আমার আইডিয়া থেকে, খুব বেশি ইম্পর্টেন্ট না। গৃহ থেকে কোশ্চেন হলেও হতে পারে, জানি না, তবে তোমাদের জন্য আমার মনে হচ্ছে গৃহটা থেকে আর দিবে না, এবার আর দিবে না অন্তত। এই যে দেখো, এরপরে চলে যাবো আমরা এটাই চলে যাবো আমরা এটা। এখন বলো, এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেখি তো একটু কি করতেছো তোমরা। ও সারাদিন মানে কমেন্টের দিকে নজর যাচ্ছে না, ঠিক আছে, সমস্যা নেই, যারা পড়ার তারা পড়াশোনা করতেছে ঠিকঠাকই, বুঝছো? ঠিক আছে, 23-24 না, 24-25, সরি সরি সরি, 24-25 গতবার হয়েছে। 24-25, 24-25, তোমাদের তো 25-26 না, সরি আমার খেয়াল নেই, তোমরা 25-26, 25-26, হ্যাঁ ঠিক আছে। এখন বলো তো কোনো কোশ্চেন আছে কিনা বলো তো ভাইয়া। দেখছো, আমি যেটা বলি মানে সেটার কোনো অ্যান্সার নাই, সেটার কোনো রিপ্লাই নাই, অথচ হাজার হাজার কমেন্ট করতে তোমরা ব্যস্ত। এতে নাইম হোসাইন আরেকজনকে রিপ্লাই দিতে ব্যস্ত, ওয়াইফ ম্যাটেরিয়াল, বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো, সমস্যা নেই। ওকে, ওকে, সমস্যা নেই, যারা মনোযোগ দেওয়ার, যারা পড়াশোনা করার তারা ঠিকই করতেছে, আলটিমেটলি ভালো রেজাল্টগুলো তারাই করবে, কোনো সমস্যা নেই। এখন দেখো, এটা হচ্ছে আহ্বান, আহ্বান আছে না, আহ্বান, আহ্বান থেকে এটা নিছে। এখন দেখো, আহ্বান কবি গল্পটাকে কি বলা হয়েছে জানো? এটা ছিল গোপাল নামে একজন ছিল, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, যে অপরিচিতা, ঠিক আছে, মনে আছে? অপরিচিতা, আমাটির ভেপু, এগুলাকে লিখছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো, সে লিখছে, গোপাল নামে একজনের ক্যারেক্টার দিছে, গোপাল থাকে শহরে। ও, আমি তোমাকে গল্পটা বলে দিছি, গোপাল থাকে শহরে, ও গ্রামে আসছে, গ্রামে চকত্তি মশাই ছিল ওর বাবার বন্ধু, সেখানে উঠছে, আসতে এমনি ঘুরতে আসছে, গ্রামে আসছে, গ্রামে এসে পরে গ্রামের সবাই ওরে ধরছে যে না, আপনি এই এলাকায় কি করেন, বাড়ি তুলে ফেলেন। বাড়ি তুললে কি হবে? বাড়ি তুললে, বাড়ি তুলে আমাদের সাথে থাকেন, নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের ঘর, সবকিছু থাকবেন, অন্তত যাই হোক খড়ের একটা ঘর তুললেও তুলতে হবে। তো যে কথা সে কথা তুলছে, তুলে সেরে এক রাত বাজারে যাওয়ার সময় এক মহিলার সাথে দেখা হয়েছে। মহিলাটা আসলে ভিক্ষুক, মহিলা ভিক্ষুক, তার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর কথা বলতে বলতে বলছে যে ওর কেউ নাই মহিলার। পরে মহিলার কিছু টাকা দিছে, ভাবছে যে এভাবে এই বিষয়টা খালাস হয়ে যাবে। পরের দিন ঘুম থেকে উঠে সকালে দেখে যে মহিলা ওর উঠানে এসে হাজির হয়েছে। চকতি মশাইদের বাড়িতে এখনো রয়েছে, ঘর তো তোলা হয় নাই, দেখো ওই জায়গায় রয়েছে। তো তখন হাজির হয়েছে, হাজির হওয়ার পরে আম টাম নিয়ে কিছু একটা নিয়ে সম্ভবত, আর তা না হলে এমনি মনে হয় যে হাজির হয়েছে। দেখো, এরপরে লেখক আবার শহরে চলে গেছে, শহর থেকে 5-6 মাস পর জ্যৈষ্ঠ মাসের দিক আবার ব্যাগ আসছে, ব্যাগ এসে নতুন বাড়িতে উঠছে। নতুন বাড়িতে ওঠার পর বুড়ি খবর পেয়েছে, খবর পেয়ে শশা টশা নিয়ে চলে আসছে, আবার আসছে, আসার পর ও আবার চলে গেছে, ও আবার চলে গেছে। কথাটা তো হয়েছে এর মাঝে যে খাবার কোথায় খাচ্ছ, কিভাবে থাকছো, বুড়ি বুড়ি জিজ্ঞাসা করতেছে। আবার লেখক তাকেও জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি, তুমি কি করো? ও বলছে যে তেনার নাম তোমার বলতে নেই, মানে স্বামীর নাম আগে উচ্চারণ করতে না। স্বামীর নাম ছিল জমির করাতি, আর বুড়িটা ছিল জমির করাতির স্ত্রী। জমির করাতির কি ছিল? স্ত্রী। তো আসার সময় পরের বার আসছে, এসে দেখে বুড়ি অসুস্থ। তো বুড়িকে দেখতে গেছে, দেখতে গিয়ে হাজরা বেটার বউ ছিল, যেটাকে মেয়ের মতো দেখতো বুড়ি, ওর হাতে কিছু টাকা দিয়ে এসছে ওষুধপত্র কেনার জন্য। বুড়ি বলছে যে তুই, মানে একটা লাইন আছে না, বিখ্যাত লাইন আছে না, মোর ঘরখানা না হয় দেখতে যাবি ও মোর গোপাল, তারা খেজুর পাতার চাটাই বুনেছি তোরে বসতে দেবো বলে, এরকম একটা লাইন আছে না, এই লাইনটা এই আহ্বান গল্পটায় আছে। মানে পরে মনে করো যে ওটা বুড়ি বলছে যে আমি মারা গেলে কাফনের কাপড় তুই কিনে দিস। গোপাল হিন্দু, বুড়ি মুসলমান, কাফনের কাপড় তো 2-3 বছর, 2 বছর চলে গেছে, 1.5-2 বছর পরে আসছে। যেদিন বুড়ি মারা গেছে গতকাল রাত্রে, তারপরের দিন সকালে লেখক আসছে। লেখক আসার পরে ওই যে মনে পড়ছে যে কাফনের কাপড় তো আমার কিনে দিতে বলছিল। পরে বুড়ির নাচ জামা এসে ওরে বলছে, পরে কাফনের কাপড় কিনে দিছে, মাটি দিছে তিত্তিরাজ গাছের নিচে। কি ভাই বলো তো? তিত্তিরাজ, তিত্তিরাজ গাছের তলায়। কি তিত্তিরাজ, কি গাছ? তিত্তিরাজ গাছের তলায়, মাথায় থাকবে, তিত্তিরাজ গাছের তলায়, এটা মাথায় থাকবে। কোথায় মাটিতে? তিত্তিরাজ গাছের তলায়। পুরা গল্পটা আমি তোমাকে সামারাইজ করে দিলাম মাত্র 2 মিনিটে। এখন কথা হচ্ছে, এই গল্পটা থেকে তুমি কি বুঝলা? জাত, ধর্ম, বর্ণ, ছোট বড়, গরিব ধনী কিছুই মানে না। মানে তোমার যে হৃদয়ের যে আবেগ, স্নেহ, মাতৃস্নেহ, যে ভালোবাসাটা, এইটা জাত, ধর্ম, বর্ণ, গোত্র কিচ্ছু মানে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।
সবচেয়ে বড় জিনিস এটা, পুরা এইটাই এখানে মেনশন করছে। এইটা নিয়ে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, দেখো। ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। আহ্বান মানে কি? ডাকা, আমাকে ডেকে নিয়ে আসছে। এখন দেখো, ওই যে বুড়ি মারা যাওয়ার পর কাফনের কাপড় কিনে দিবে এই কথা বলার সময় ও বলতেছে যে ওর স্নেহাতুর আত্মা 1.5 বছর পর হঠাৎ, বুড়ি যেদিন মারা গেছে তার পরের দিন রাত্রে মারা গেছে, সকালে আমি হাজির হয়েছি। তার মানে ওর স্নেহাতুর ওই আত্মাটাই আমাকে টেনে আনছে এই জায়গায়, এটা বোঝানো হয়েছে, বুঝছো? এরপরে দেখো, এই নিয়ে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখবা। আমরা হয়তো ওর ডাক আবার, এটা দেখো, বুড়ি কেন লেখকের জন্য প্রায় এটা সেটা নিয়ে আসতো। এরপর দেওয়া আছে এগুলা, এগুলো তোমরা জাস্ট একটু দেখবা, আর কিচ্ছু না। একবার একবার করে দেখবা, ওই গল্পটা একবার রিডিং করবা, বুঝছো? মনে থাকবে? চিনবে না? হ্যাঁ, এই যে এরপরে দেখো, এই যে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করে। তোমাদের স্ট্যামিনা কি কমে গেছে? ক্লাস করতে মন চাচ্ছে না? ক্লাস শেষ হয়ে যাবে এখনই, সমস্যা নেই। এটা হচ্ছে মহাজাগতিক কিউরেটর। কি ভাই? মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিক কিউরেটর। কিউরেটর মানে হচ্ছে জাদুঘর রক্ষক। হ্যাঁ, কিউরেটর মানে হচ্ছে তোমাদের বইতে সম্ভবত যেটা দেওয়া আছে জাদুঘর রক্ষক। এই মহাজাগতিক কিউরেটর এরা হচ্ছে, এদের কাজ কি জানো? এই কিউরেটর কাজ হচ্ছে মহাজাগতের প্রত্যেকটা গ্রহে নক্ষত্রে যাবে, গ্রহে পৃথিবীতে আসবে, মঙ্গলে আসবে, শনিতে যাবে। এগুলো পড়ছো না? ভূগোল যারা পড়ছে এগুলো তো জানো। তো আসার পর ওরা, ওদের একটা কাজ দিছে। কাজটা হচ্ছে ওরা প্রত্যেকটা গ্রহ থেকে সর্বশ্রেষ্ঠ জিনিসটা নিয়ে যাবে। তো এইখানে আসার সময় ওরা বিভিন্ন জিনিস নেওয়ার চেষ্টা করে। প্রথমে কোনটা নেওয়ার চেষ্টা করে সঠিক আমার খেয়াল নাই। দেখো এখানে অনেক জিনিস, আমি তোমাকে জাস্ট একটু বলে বলে যাচ্ছি কি কি জিনিস। দেখো, বাঘ, বলে যে বাঘ অনেক সুন্দর, টেরাকোটা, মানে গায়েও হলুদের মধ্যে সাদা সাদা টেরাকোটা দাগ কাটা। আরেকজন বলতেছে, দুইটা কিউরেটর আসছে, আরেকজন বলতেছে বাঘরে নেওয়া যাবে না, কেন? এরা সবার সাথে মিলেমিশে চলতে পারে না। এরপর আবার বলতেছে হরিণ দেখতে অনেক সুন্দর, হরিণকে নেওয়া যায়। হরিণকে নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না? হরিণকে নেওয়া যাবে না, হরিণ হচ্ছে তৃণভোজী, ও ঘাস খাইতে অনেক সময় নিয়ে নেয়, তার মানে ও বেস্ট না, যাবে না। হরিণকে নেওয়া গেল না। হরিণকে না নিয়ে গেলে সাপকে নেওয়া যাবে না, সাপকেও নেওয়া যাবে না। শীতে ও সরীসৃপ মেরুদণ্ডহীন প্রাণী, শীতে ওর কি হয়? ওর পুরো ঠান্ডা স্থবির হয়ে আসে, এরকম। দেখো, এরপর আবার পাখির কথা বলছে, কি জানো? পাখির কথা বলছে, তারপর আবার হাতির কথা বলছে কিনা খেয়াল নেই। দেখো, এরকম কয়েকটা কথা বলছে। দেন বলতে বলতে মানে দেখো, পৃথিবীতে আসছে, সৌরজগতের 3 নাম্বার গ্রহতে আসছে। সৌরজগতের 3য় গ্রহের নাম কি বলতো? এই, জিকে পড়ছো না? সৌরজগতের 3য় গ্রহের নাম কি? পৃথিবী। ঠিক আছে, সৌরজগতের 3য় গ্রহের নাম কি? পৃথিবী। মনে আছে? এই পৃথিবীতে এসে পৃথিবী থেকে বেস্ট জিনিসটা নেবে। ও ঘুরতে 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 ওরা কি পাইলো? ওরা বেস্ট জিনিস হিসাবে ওরা পাইলো মানুষকে। এবং মানুষকে নিচ্ছে, মানুষকে নিয়ে কথা বলতেছে, না মানুষ ঠিক আছে, এরা নিজেদের বুদ্ধি বিবেক খাটায় কাজ করতে পারে, অন্যদের সাথে মিশতে পারে, সবকিছু ঠিক আছে মানুষের। কিন্তু শেষ পর্যায়ে এমন হইলো যে না, মানুষ নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এরা একে অন্যের ক্ষতি করে, এরা কেউ কাউরে দেখতে পারে না, এরা নিজেরা একে অন্যের ক্ষতি করতেছে। ওরা নিজেরাই পারমাণবিক বোমা, বিস্ফোরক, বিভিন্ন জিনিসপত্র আনে, পৃথিবীর আয় কমায় ফেলতেছে। এটা কিন্তু সত্য কথা, বানাই ফেলতেছে। তো ওরে নেওয়া যাবে না। তাহলে কি এখান থেকে কি নিব? এইখান থেকে নিব হচ্ছে পিঁপড়া। এরা দল বাইতে চলে, এরা একসাথে কাজ করে, বুদ্ধি দিয়ে কাজ করে, সময় নিয়ে কাজ করে, একসাথে চলার সামর্থ্য এদের আছে। এরা পৃথিবীর কোনো ক্ষতি করতেছে না। তার মানে সবচেয়ে সর্বোত্তম প্রাণী হচ্ছে ওরা যেটা বলছে। এটা হচ্ছে বৈজ্ঞানিক, এটা লেখক যে মহাজাগতিক কিউরেটরের, এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাষায় উনি লিখতো। হ্যাঁ, দেখবা ওনাকে, এটা পড়লে পরে মজা পাবো, দেখবা। তাহলে নিয়ে গেল কি শেষ পর্যন্ত? মানে নিয়ে গেছে শেষ পর্যন্ত কি নিল? পিঁপড়া নিল। এখন এই গল্পটার মূল থিওরিটা কি? মূল থিওরিটা হচ্ছে আমরা যে মানুষ, আমাদের মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি সব থাকা সত্ত্বেও আমরা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি। একে অপরের সাথে ভেজাল, সংঘর্ষ, যা খুশি তাই করতেছি। এই জিনিসটা করতেছি, জিনিসটা উচিত না। এইটাই পুরা গল্পটা, এইটাই বুঝাইছে, বুঝছো? ক্লিয়ার? এখন দেখো, এখান থেকে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো তোমরা দেখবো। আমি জাস্ট তোমাদেরকে সামারাইজ করে দিলাম। এরপরের দিন যেদিন ক্লাস আসবো আমি, ওইটা তোমার জন্য মনে করো যে বিভীষণের প্রতি মেঘনাথ, আমি ইনশাল্লাহ তোমাকে পড়াই দেওয়ার সম্ভাবনা আছে। বিভীষণের প্রতি মেঘনাথ পড়াবো, সেরা ওইটার উপরে কোনো কবিতা নাই, সেরা ওইটা। এদিকে দেখো, দেখি আমরা শেষ করি, আরেকটাই যাই, শেষ করে দেবো আমরা। কই গেল? হাই রে, জুম আউট করতেও সমস্যা, দেখছো? ল্যাগ করতেছে কেন? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন আসো। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া কোথায় কোথায় চলে গেল? প্রথম থেকে আসি, এই যে দেখো এত ফাস্ট যাচ্ছে কেন? আবার এই যে দেখো, কিছু তোমাদের কোশ্চেন দিছে, এর উপরে কি আর কোনো কোশ্চেন ছিল?
আস্তে আয় বাস বাবা। এখান থেকে তো ফার্স্ট কেন যাচ্ছে, কারণটা কি? ওকে, দেখছো কি পরিমাণ লাইক করতেছে। আমি ছেড়ে দিছি কতক্ষণ আগে, মাত্র ঠিক হইলো। আস্তে আস্তে যাচ্ছি নাও, আস্তে দেখো, দেখছো মানে বোর্ড বোর্ড পর্যন্ত লাইক করতেছে। কই যাবো আমি? আচ্ছা ঠিক আছে, ওটা বাদ, ওটা আমরা দেখবোই না। এই যে দেখো, এগুলো তোমরা দেখে নিবা। এই যে দেখো, এখন যেটা এই গল্পটা আছে, এখন যে গল্পটা আছে সেটা হচ্ছে নেকলেস। এটার তোমাকে আমি বলি, এটার মেন কাহিনী কি? নেকলেস, এই নেকলেস নিয়ে একটা কাহিনী, বুঝছো? এই নেকলেস নিয়ে একটা কাহিনী। এক মেয়ে, মেয়ের নাম তোমরা দেখে নিবা। মেয়ের নাম, একটা মেয়ে, ওর প্রচুর নিজের মানে ডিমান্ড থাকে না, সুন্দর চেহারা নেই, প্রচুর ডিমান্ড। ও বলতেছে যে আমি বিয়ে হবে আমার বড় ঘরে, কিন্তু দুর্ভাগ্যবশত ও ছোট ঘরে জন্ম নেওয়াতে ওর বিয়ে হয়েছে এক কেরানির সাথে। বিয়ে হওয়ার পর ওর তো জীবনের সব স্বাদ নষ্ট হয়ে গেছে। ওর কথা হচ্ছে ওর জীবনের যত আকাঙ্ক্ষা আছে সব চলে গেলে। তো এই করতে করতে একদিন ওই কেরানি, ওরা একটা বড় অনুষ্ঠানে দাওয়াত পায়। অনুষ্ঠানে যাওয়ার জন্য এই মেয়েটা ওর এক বান্ধবীর কাছ থেকে একটা নেকলেস আনে। একটা নেকলেস আনে যেটার আসলটার দাম হচ্ছে 40,000 ফ্রা। 40,000 ফ্রা থেকে, আচ্ছা ওইটার ঘটনা পরে আসি, মানে আসলটার দাম হচ্ছে 40,000 ফ্রা, মানে অনেক দাম। ফ্রা হচ্ছে ফ্রান্সের, হ্যাঁ, এখন তো ইউরো ইউজ করা হয়। ফ্রান্সের যদি রুপি তোমার আসে তাহলে হবে ইউরো, এখন আগে ফ্রা ইউজ করা হয়তো, হ্যাঁ, ফ্রান্সের ছিল, এখন হবে ইউরো। ফ্রান্স এখন ইউরো ইউজ করা হয়, ফ্রান্সে ছিল ফ্রা। এখন দেখো, তখন বলতেছে ওই রকম ওই ঘটনাক্রমে, কোনো ঘটনাক্রমে ওইটা হারাই ফেলে ওরা। এখন ওদের পক্ষে কি এই 40,000 ফ্রা দামের একটা কিনে দেওয়া কি সম্ভব? এত টাকা তাদের কাছে নাই। পরে ওদের কাছে মনে করো যে ওদের এরকম করতে করতে ও পরে ওর সব বিলাসিতা ছেড়ে দিয়ে সকল কাজকর্ম করে, পানি উঠায় নিজে, নিজের ঘর পরিষ্কার নিজে করে, নিজে রান্না করে, সবকিছু মানে এমন করতে করতে কয়েক, মানে ওই টাকাটা ওরা ধারটা নিয়ে ওর বন্ধুরে নতুন একটা নেকলেস কিনে দিয়ে দেয়। নতুন একটা নেকলেস কিনে দিয়ে দেয়, কিন্তু এখন যে এই যে মেয়েটা নায়িকা, নায়িকার যে চেহারা হয়েছে এখন দেখে ওর দেখে বুড়ি মনে হয়। এখন দুই বান্ধবীর একদিন দেখা হয়েছে, ওর এমনি নায়িকার বান্ধবী বলতেছে, নায়িকার বান্ধবী ও আগাই গেছে, আগাই যে বলতেছে যে আমি তো তোমাকে চিনতেছি না। আগাই যে বলতেছে বান্ধবী কেমন আছো, ও বলতেছে তুমি কে, তোমাকে তো আমি চিনতেছি না। তখন বলতেছে আরে তুমি সে, তুমি আমার বান্ধবী, তুমি তোমার এই অবস্থা কেন? পরেও বলতেছে যে তোমার নেকলেসের জন্য সব আমার এই কাহিনী, তোমার নেকলেসের 40,000 ফ্রা আমার জোগাইতে জোগাইতে আমার পুরো জীবনটা বরবাদ হয়ে গেছে। এবং পরে বলতেছে আরে তুমি কি করছো, ওটা তুমি আসলটা কিনে ফেলছো। আমি মাত্র 500 টাকা দিয়ে একটা নকল হার কিনছি, সেই নকল হারের জন্য তুমি তোমার এই 10টা বছর এভাবে কষ্ট করছো, কষ্ট করে তোমার রূপ লাবণ্য যা আছে সবারই বলছো, এইগুলো বলছে। এইটাই পুরো, মানে পুরো গল্পটার কনসেপ্টটাই যে উচ্চ আকাঙ্ক্ষা করতে নাই, যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো, বুঝছো? এটা নিয়ে পড়বা তোমরা নেকলেসটা, যারা পড়ছো তাদের ধন্যবাদ, তারা তো পড়ছোই, একটু পড়বা। এটা নিয়ে দেখো কিছু কোশ্চেন আছে, অল্প কিছু কোশ্চেন আছে, দেখো এটা তোমরা একটু দেখবা। এই যে লিখিত পরীক্ষার জন্য অনুশীলনযোগ্য দিছে কিছু। শেষ শেষ, এখানে শেষ, আর কিছু নাই, শেষ। ঠিক আছে, বুঝছো? ক্লাস বুঝছো? কোনো কনফিউশন আছে? ক্লাস ক্লাস বুঝছো? কোনো কনফিউশন আছে কিনা বলো তো? নেকলেসের মাতিলতার উপর অনেক রাগ হয়েছিল, কারণ ওর স্বামী ওকে কত ভালোবাসে, তাও ওর কত নাক সিটখানি। পড়ছো তার মানে, না? ওকে, এই এর বাইরে আমি বলি, আমি যেগুলো সাজেশন দিলাম এর বাইরে আর পড়ার দরকার নেই। এই দেখো, এখানে আসতে আর সরবে না, এখন না আসলে না সরলি ভাই, তুই তোর মতো থাক, আমি রেখে দিই। ঠিক আছে, মানে আমি তোমাকে বললাম না এর বাইরে, মানে 12টা মোট গদ্য, 12টা গদ্য দিলাম, হ্যাঁ। আবার ওই দিন পদ্য দিয়ে দিব, 12টা পদ্য, 12টা পদ্য শর্ট সিলেবাস সহ, শর্ট প্লাস শর্ট প্লাস আউট, হ্যাঁ, শর্ট প্লাস আউট। এই 12টা 24টা পড়বা তোমরা জাস্ট, তার বাইরে আর কিছু করার দরকার নেই, তার বাইরে আর কোনো কিছু করার দরকার নেই, এগুলো বললেই হবে। ভাই একটা কথা অবশ্যই বলে গেলো তাড়াতাড়ি, কোনো কনফিউশন নাই আব্বু। এই তো তুমি মেয়ে মানুষ, বোঝা যাচ্ছে। আব্বু বলে 4 আলিফ না আরো বেশি, কয়টা, 1টা 2টা 3টা, কয়টা গুনতেও তো পারতেছি না, 3 4 8 10টার মতো মনে হয়, 10 আলিফ টান দিছো, থাক, ঠিক আছে, সমস্যা নেই, ফেরা নাই। ওকে, ক্লিয়ার। জি ভাই বুঝছি। ওয়ালি বললা আবার কি হলো? তুমি বুঝলাম না, তুমি হয়েছে কি তোমার? কি সমস্যা কি বলো, বলো কোশ্চেন বলো, কি সমস্যা? তুমি ওইরকম কি ইমোজি দিচ্ছ, পুরো রাগ হয়ে গেছে, কি সমস্যা কি বলো, কাহিনী কি? হ্যাঁ, ক্লাস শেষ, রুবেল ইসলাম, ক্লাস শেষ। তুমি এখন তোমার ইচ্ছা হলে তুমি বেরোতে পারো। জাস্ট এখন আমরা 2-1 মিনিট কথা বলবো, যেটা আমি বরাবরই করি, তোমাদের সাথে 2-3 মিনিট কথা বলি, কথা বলে চলে যাই। কেউ যদি কোশ্চেন করে অবশ্যই তার কোশ্চেনের রিপ্লাই পাবে।
ভাইয়া টেলিগ্রামে পিডিএফটা তাড়াতাড়ি দেন না বান, কি লিখছো দেন? অবশ্যই বলছো দেন। তোমাকে টেলিগ্রামে পিডিএফটা অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, আমি ক্লাসে এসে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি, বুঝছো? অবশ্যই সবার জন্যই দোয়া করব। দোয়া তো সবার জন্যই, সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত, বুঝছো? বুঝছি ভাইয়া, দ্রুত সুস্থ হয়ে ওঠো, ফিয়ামানিল্লাহ। ভাইয়া একটু আগে করে পিডিএফ দিয়ে দিলে ভালো হতো, বুঝলাম না তোমার কথাটা। পিডিএফ আগে করে দিলে বলতে বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম। পিডিএফ তাড়াতাড়ি দিয়েন, অবশ্যই পিডিএফ তাড়াতাড়ি দেওয়া হবো। নাটক উপন্যাস সবই তোমাদের সামারাইজ করে দিব ভাই, টেনশন নাই ভাই। তুমি বলো তোমারে যতগুলা টপিক পড়াইছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিব, তোমারে আমি যতগুলা টপিক পড়াইছি তোমার এত ব্রডলি তোমাকে কোনো জায়গায় কোনো টপিক পড়াবে না, গ্যারান্টি সহকারে আমি তোমাকে বলে দিতে পারবো, বুঝছো? সবই পাবা, টেনশন নাই, সবই পাবা ইনশাল্লাহ। ভাই আজই পিডিএফ পাবা ভাই। অপরিচিতা গল্পের আন্ডামান দ্বীপ এটা কোথায়? এটা তুমি এসে দেখবা, বইতে দেখবা যে শব্দার্থ দিয়ে দেওয়া আছে, বই আছে না, বোর্ড বই, ওটা দেখবা। আমার সঠিক খেয়াল নাই আন্দামান দ্বীপটা কোন দেশের, এটা আমার সঠিক খেয়াল নাই, তুমি একটু দেখে নিও। গুড নাইট সবাইকে। ওকে। ওই যে কে যেন একটা কথা বলবে আবার রাগের ইমোজি দিল, ওই ছেলেটা কই? ওয়ালিউল্লাহ কই? কোশ্চেন কই? ভাই ইংলিশ ম্যারাথন ক্লাসের পিডিএফ পাও নাই, আমি শুভ ভাইকে এটা বলে দিব, তারপরে দেখি ভাই পিডিএফ দেওয়ার হলে দিয়ে দিবে। আজকেই দিব ভাই, এখনই দিব, টেনশন নাই। আর ইউতে রিটেন তুমি বলো। ইবনে রিয়ন, আহমদ ইবনে রিয়ন সার্কুলার পড়ছো? তোমাদের প্রথম সমস্যা হচ্ছে তোমরা সার্কুলার পড়ো না। তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ওই সার্কুলারটা পড়বা, ওইখানে দেখবা তোমার সাজেশন সহ, আমার আর সাজেশন দিতে হবে না, ওইখানে তুমি সাজেশন পেয়ে যাবা। তোমার কি কি পড়তে হবে না পড়তে হবে ওরাই বলে দিবে। পরীক্ষার কন্ডিশন, তুমি পরীক্ষা দিতে পারবা কিনা, কতটুকু যোগ্যতা তোমার পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিলে তুমি কোন কোন অঞ্চলে পরীক্ষা দিতে পারবা, কিভাবে পরীক্ষা দিবা, কখন পরীক্ষা দিবা, কয়টা ইউনিটে পরীক্ষা দিবা, কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কি যোগ্যতা লাগবে, কোন ইউনিটে কোন সাবজেক্ট লাগবে, সব সার্কুলারে দেওয়া থাকে। তোমরা সার্কুলারটা কেন দেখো না আমি বুঝি না, এটা একটা ইররেসপন্সিবলের মতো কাজ সার্কুলার না দেখা, ইররেসপন্সিবল। তোমার আমার মনে হয় যে তোমার পড়ার চেয়ে পড়া তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এই পড়া তোমার যদি 100% গুরুত্বপূর্ণ হয়, তোমার সার্কুলার দেখা 90% গুরুত্বপূর্ণ। সার্কুলার দেখবা, এটা আমার তোমাদের কাছে আমার রিকোয়েস্টই বলা চলে, সার্কুলার দেখবা। কলকাতার বাইরে তাহলে তো ভারতের মধ্যে হবে, ভারতের আন্দামান দ্বীপ না? হতে পারে, হতে পারে, একটু দেখে নিও, আন্দামান ভারতেই হবে সম্ভবত। ভাই সাজিয়া, এতবার এত হাজারবার বলতে হয় না যে ভাই আজকেই পিডিএফটা দিয়েন। পিডিএফ তো আমি রেগুলার ক্লাস শেষেই দিয়ে দিই। একটা দিন মনে হয় মিস্টেক হয়েছে, আমার মনে ছিল না, স্টুডেন্ট পরে এক স্টুডেন্ট আমাকে এসএমএস দিয়ে মনে করাই দিচ্ছে যে ভাই পিডিএফটা দেওয়া হয়নি। পিডিএফ তোমাদের তো আমি দিয়েই দেই ভাই, পিডিএফ নিয়ে তো সমস্যা না, পিডিএফ তো দিয়েই দেই। ওই ওয়ালিউল্লাহ গেল কই? ওর কি শেষ নাকি? কই গেল? ওকে তো আমি দেখতে পাচ্ছি না আর। ওই কোশ্চেন কি করছিল? কেউ একটা ডট দিয়ে আমার সামনে ভাসাই দাও তো, কি কোশ্চেন করছিল ওকে একটু দেখি। ভাইয়া সেন্ট্রালের সার্কুলার দিয়েছে কি বলতে পারবেন? তুমি তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটির, ঢাকা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এসে যাবা, ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তুমি থ্রি ডটে চাপ দিলে দেখবা যে নোটিশ সার্কুলার এগুলো থাকে, এগুলো দেখবা। আমি দেখি নাই ওটা, তুমি ওইখানে গেলেই পেয়ে যাবা তুমি, আমি শিওর না, একটু দেখে নিও কষ্ট করে। মিসকাত, ভাইয়া ফার্স্ট পেপারের গদ্য পদ্য পড়াবেন না আর? তোমাকে এতদিন পড়াইছি না গদ্য পদ্য? প্রথম দিকে গদ্য পদ্যের সকল ক্লাস রেকর্ডেড আছে, দয়া করে কষ্ট করে একটু দেখে নিও, আচ্ছা সব পড়াইছি। কোশ্চেন করে নাই না? কেন কোশ্চেন না করে চলে গেল হঠাৎ, বুঝলাম না। কোনটার সার্কুলার তুমি পাও নাই রুবেল? কোনটার সার্কুলার পাও নাই? আমি জানি না, তুমি একটু দেখে নিও। কেউ এখানে ভুলটা বলো না অন্তত, আন্দামান দ্বীপটা কোথায় কেউ ভুলটা বলো না, কারণ তোমারটা দেখে আর একজনে ভাবতে পারে যে এটাই সঠিক। সবাই একটু কাইন্ডলি বইটা চেক করে নিবা, এটা হচ্ছে তোমাদের কাজ, বইটা চেক করে নিবা, ঠিক আছে?
ভাইয়া সব কই গদ্য পদ্য, তোমাকে গদ্য পদ্য শর্ট সিলেবাসের সবগুলাই পড়ানো হয়েছে। জাস্ট যেটা পড়ানো হয় নাই আউট অফ সিলেবাস সেটা আমি তোমাকে সামারি করে বলেই দিলাম। আউট অফ সিলেবাস খুব বেশি গুরুত্বপূর্ণ না, মাঝে মধ্যে দিয়ে দেয়, সেই কারণে আমি তোমাকে সামারি করে বলে দিচ্ছি, এটা জাস্ট একটু নিজের অনুযায়ী পড়ে নিবা। সব কেন গদ্যবদ্ধ থাকবে বলো? তোমাকে তো আমি বললাম আউট অফ সিলেবাসে তুমি জাস্ট পাঁচটা পড়বা, যে পাঁচটা আজকে বলে দিছি এই পাঁচটা পড়বা, আর কিচ্ছু না। ঠিক আছে, সব কনফিউশনই দূর হবে, সমস্যা নাই। কোশ্চেন থাকলে করো, কোশ্চেন থাকলে করো। হয়তো ভুলে ওই ছেলেটা ইমোজি দিছে না, ওই ছেলেটা ওয়ালিউল্লাহ না, না হতে পারে, জানি না। ভাইয়া বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার থেকে কয়টা করে কোশ্চেন আসবে? এটা হচ্ছে মানে বলে যে পোলাপানের কোশ্চেন বলা চলে, তারপর আমি তোমাদের রিপ্লাই দিই। এই কোশ্চেনের অ্যান্সার আমি কতবার দিছি বলো তো? যারা আমার ক্লাস রেগুলার করো তারা বলো তো একটু, কতবার দিছি এই কোশ্চেনের অ্যান্সারটা? আমার মনে হয় অনেকবার দিছি। তোমার বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আর হচ্ছে বিরোচন, এই তিনটা অংশ থেকে তোমার কোশ্চেন হবে এমসিকিউ। এখন ফার্স্ট পেপার থেকে ওরা চাইলে সাধারণত যেটা হয় ওরা অ্যাভারেজ দেওয়ার চেষ্টা করে, পাঁচ অ্যাভারেজ দেওয়ার চেষ্টা করে, পাঁচ 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 অ্যাভারেজই দেওয়ার চেষ্টা করে। কোনো সময় ফার্স্ট পেপার থেকে চারটা হয়, ব্যাকরণ থেকে চারটা হয়, এখান থেকে সাতটা হয়। বা দেখো কোনো সময় ফার্স্ট পেপার থেকে চারটা হয়, এখান থেকে পাঁচটা হয়, এখান থেকে ছয়টা হয়। বা চারটা ছয়টা চারটা, বা পাঁচটা পাঁচটা, এরকম হয়। এখন কথা হচ্ছে তুমি তিনটা থেকে চারটা কোশ্চেন তুমি ব্যাকরণ থেকেও পাবা, ফার্স্ট পেপার থেকেও পাবা, এবং বিরোচন অংশ থেকেও পাবা, সবটাই ইম্পর্টেন্ট। এখন কোনো বছর এর বাইরে তোমার উল্টাপাল্টা হতেই পারে। তোমাকে আমি প্রথম দিকে প্রথম ক্লাসে এসেই বলছি আমি যে কোশ্চেন অ্যানালাইজ করবা। কোশ্চেন অ্যানালাইসিস করাটা হচ্ছে তোমার চান্স পাওয়ার সর্বপ্রথম কাজ। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন নিয়ে বসবা যে ভাই কোথ থেকে কোন টপিক থেকে কয়টা কোশ্চেন হলো, তুমি যদি বের করতে পারো তুমি নিজেই বুঝে যাবা, তোমার সাজেশন লাগবে না কারো কাছে, দৌড়াইতে হবে না যে ভাই একটা সাজেশন দেন, ভাই একটা সাজেশন দেন। কারো কাছে দৌড়ানোর দরকার নাই রে ভাই, কারো কাছে দৌড়ানোর কোনো দরকার নাই, এটা তুমি নিজেই বের করতে পারবা সাজেশন, বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত রাখি। আর কোনো কোশ্চেন? শেষ করলাম আজকে এই পর্যন্ত। বিরোচন পাঁচটা, ব্যাকরণ পাঁচটা, গদ্যপদ্য থেকে পাঁচটা, পাঁচটা পাঁচটা কোনো কনফার্ম না, তিনটা চারটা, বাকি তোমার মনে করো আটটাও হতে পারে, চারটা চারটা করে হলো আটটা, বাকি সাতটাও হতে পারে, চারটা পাঁচটা ছয়টাও হতে পারে। এখন কথা হচ্ছে হতেই পারে ওরা অন এভারেজ আমরা ধরতে দিই যে চারটা পাঁচটা চারটা পাঁচটা চারটা পাঁচটা থাকবে অন এভারেজ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ভাইয়ারা, তাহলে ভালো থাকো, হ্যাভ এ গুড টাইম, পড়াশোনা করো, হ্যাঁ ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হোক। প্রশ্ন ব্যাংক পড়বা অবশ্যই, শুধু পড়বা না। আহমেদ ইবনে রিয়ন, তোমার যে কি পরিমাণ কোশ্চেন, তোমার কোশ্চেন ভাইয়া ফার্স্ট পেপারে সবগুলো পড়ানো হয়েছে কিনা? ভাইয়া ব্যাকরণে কোনটা পড়ানো হয়েছে, কোনটা থেকে কি হবে না হবে, সব ক্লাসে হবে, সবই পাবা, যা যা পাবা তা তা তোমাদের দেওয়া হবে, টেনশন নেই, এত টেনশন করার দরকার নেই। ক্লাস করা হয়েছে তোমাকে, আমি তোমাকে একটা কোশ্চেন করি, রিয়ন না, রিয়ন, তোমাকে যদি আমি এখন কোশ্চেন করি তুমি বলো তো আমি আমি পর্যন্ত কয়টা ক্লাস নিয়েছি? ক্লাসের সিরিয়াল দেখে না, পারলে বলো তো তুমি কয়টা ক্লাস করছো, কয়টা করছো, কয়টা করছো? এখন তুমি বলো ম্যারাথন ক্লাসে কি তোমাকে এক্সট্রা করে কিছু পড়ানো হবে? এক্সট্রা করে তো কিছু পড়ানো হবে না, আগের জিনিসই ওইগুলো একটু রিক্যাপ করা হবে, এই তো, আর কিছু না, সবই বাবা। ম্যারাথন ক্লাস, জেনারেল ক্লাস, এগুলোর মধ্যে পার্থক্য কি আমি তো বুঝি না ভাই। 9:30 পরীক্ষা আছে তোমাদের আজকে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করি, তোমরা পরীক্ষা দিবা আবার, তোমরা পরীক্ষা দিবা আবার, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকি, পরবর্তী দিন আবার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন অ্যান্সার দিব। আর যার খুব বেশি কোশ্চেন ও দয়া করে আমার হোয়াটসঅ্যাপে আমার এসএমএস দিও, এসএমএস দিয়ে মানে যদি আমি কখন দেখবো তার কোনো প্রায় ঠিক ঠিকানা নাই, তুমি এসএমএস দিয়ে বড় আকার একটা প্যারাগ্রাফ লিখে সাজাই দিবা যে ভাই আমার এগুলো কোশ্চেন, এগুলার আমি দরকার পড়লে একটা ভয়েস দিয়ে ফোন দিয়ে তোমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, মানে যার অনেকগুলা কোশ্চেন আর কি সে আমাকে এসএমএস দিয়ে রাখতে পারো, সাথে সাথে রিপ্লাই পাবা, এই জিনিসটা আশা করাটা ভুল, কারণ সবাই ব্যস্ত থাকে তো, ভাইয়েরাও পড়াশোনা করে, তাদেরও দরকার আছে, তাদেরও লাইফ আছে, সব কিছুই আছে, বুঝছো?
তাদেরও দরকার আছে একটু সময় দেওয়ার। এখন এই জিনিসটা নিয়ে আর টেনশন করো না, যার খুব বেশি কোশ্চেন আছে আমাকে দিতে পারো। এমনি রুবেল ইসলাম, বিগত কোশ্চেন থেকে কেমন কোশ্চেন হয় ভাইয়া? তুমি তাহলে কি কোশ্চেন ব্যাংক পড়লা? এটা আমি তোমাকে বলবো না, এটা আমি অনেকদিন বলছি, আমি আর আজকে আমার বলার মোডে নেই। তুমি কোশ্চেন ব্যাংক পড়বা, কোশ্চেন ব্যাংক থেকে তুমি দেখবা 8-10 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো প্রিভিয়াস হয় কিনা, তুমি দেখবা। আমি আর বলবো না এটা নিয়ে, এটা নিয়ে বলার আমার আর ইচ্ছা নাই। 10 থেকে 12টা, তোমার কোশ্চেন আরো 50টা থাক, তুমি দিয়ে দিও, আমি তোমার সময় করে রিপ্লাই দিয়ে দিব না। আচ্ছা আসি আজকে, আজকে এই পর্যন্তই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।